আসসালামু আলাইকুম। আশা করি সবাই ভালো আছেন। তো আজকের ক্লাসের শুরুতে আমি একটু আপনাদের মাইক্রোফোনটা অন করে দিচ্ছি। জাস্ট একজন একজন করে ২-৩ জন বা ৩-৪ জন হচ্ছে আহ, আমাদের যে ক্লাসগুলো চলতেছে এই বিষয়ে একটু আমি ফিডব্যাক চাচ্ছি যে আসলে ক্লাসগুলো আপনারা যারা করছেন রেগুলার ক্লাসগুলো কেমন লাগছে বা ক্লাসগুলো কতটুকু ভালো লাগছে বা খারাপ লাগছে। ঠিক আছে, তো এই বিষয়ে আমি একটু আপনাদের ফিডব্যাক চাই। অলরেডি আমাদের 5টা ক্লাস হয়েছে, আজকে হচ্ছে 6 নম্বর ক্লাস। তো অনেকে এখনো জয়েন করতে পারে নাই, অনেকে এখনো জয়েন করতেছে। তো জয়েন করতে থাকুক, আমি একটু আপনাদের কাছ থেকে ফিডব্যাক নিয়ে আহ, খুব দ্রুত আমরা ক্লাসটা শুরু করে দিব। আর আজকের ক্লাসটা খুবই ইম্পর্টেন্ট, কারণ আজকে হচ্ছে আমরা লেয়ার প্যানেলের ডিটেলসটা পাবো। লেয়ার প্যানেলের অনেক কিছু আছে, তো আজকে সবগুলো ইনশাল্লাহ আমরা কভার করব। তো ক্লাসের শেষ পর্যন্ত সবাই ইনশাল্লাহ থাকবেন। তো আমি মাইক্রোফোনটা অন করে দিচ্ছি। যারা হ্যান্ড রাইজ করেছেন তারা একজন একজন করে জাস্ট একটু ফিডব্যাক জানাবেন। ওকে, আমি কয়েকজনের ফিডব্যাক নিয়ে তারপরে হচ্ছে ক্লাসটা স্টার্ট করব। আচ্ছা, সবাই একসাথে মাইক্রোফোন অন করেন না, তাহলে আবার আহ, ওই যে সমস্যা হয়ে যায়। আমি যার নাম বলবো তিনি বলবেন। আচ্ছা, ফার্স্টে এখানে নাম দেখতে পাচ্ছি রিন্টু। হ্যাঁ, জি, আপনি মাইক্রোফোনটা অন করে একটু কথা বলেন। জি, যারা যারা ফিডব্যাক জানাতে চাচ্ছেন একটু মাইক্রোফোন অন আসসালামু করে আলাইকুম। কথা বলেন। জি, ওয়ালাইকুম সালাম। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম। জি, জি বলেন। হ্যালো হ্যাঁ, শুনতে স্যার, পাচ্ছি। জি, আমি প্রথমেই ধন্যবাদ জানাচ্ছি এবং রুমে যারা উপস্থিত আছেন সবাইকে প্রীতি শুভেচ্ছা। আমি প্রত্যেকটা ক্লাসে আমি এ পর্যন্ত করেছি। জি, তো সবচেয়ে যেটা ভালো লাগছে, আমি নিজে প্রথম আহ, ইউটিউবে গিয়ে বিভিন্ন চ্যানেল দেখে আর কি ফটোশপ শেখার চেষ্টা করেছিলাম। জি, কিন্তু আমার কাছে মনে হচ্ছে যে ওখানে মানে তারা ভালো শেখাচ্ছে, কিন্তু এই যে একটা মানে সিকোয়েন্স, মানে ওই স্টেপ বাই স্টেপ ওরকম মানে আমার কাছে মনে হয় কি কেউ হয়তো দেখাচ্ছে একদম সাডেনলি আপনার অ্যাডভান্স দেখাচ্ছে, আবার কেউ একদম মানে বিগিনার লেভেল শেখাচ্ছে এরকম আর কি। কিন্তু সিকোয়েন্স মানে এলোমেলো মনে হচ্ছিল আমার কাছে। হ্যাঁ, এবং আমি আপনার কাছ থেকে যেমন ক্লাসগুলো দেখতেছিলাম আর কি, দেখলাম যে মানে আপনার শর্টকাটের মধ্যে গুরুত্বপূর্ণ ট্রিক্স গুলো আর কি, ফটোশপের বেসিক যে কিছু বিষয় আছে যে মানে বেসিক তো অনেক বড় একটা বিষয়, কিন্তু দেখেছে যে আপনি খুব শর্টকাটের মধ্যে মানে বেসিকটা মূল ইগুলা পয়েন্ট গুলা ট্রিক্স গুলা শেখাচ্ছেন। এটা আমার খুব ভালো লাগছে এবং আপনার ক্লাসগুলো খুব সুন্দর মনে হচ্ছে। আমার খুব ভালো লাগতেছে আর কি। আমি নিজের চেষ্টা করতেছি প্রত্যেকটা লেসন দেখা দেখে দেখে চেষ্টা করতেছি। আমার খুব ভালো লাগতেছে যে আশা করি আপনার সাথে আরো বেশ কিছু ক্লাস করব। এবং আমি আপনার এই ক্লাস করার জন্য আমার একটা মানে ডেস্কটপ কম্পিউটার ছিল, ওটার মনিটর নষ্ট ছিল। শুধু আপনার ক্লাস করার জন্য আমি গত পরশুদিন ঠিক করে নিয়ে এসেছি, মানে প্রথমে ফটোশপটা শেখার জন্য আর কি। আচ্ছা, ধন্যবাদ আপনার সাপোর্ট এবং সহযোগিতা করার জন্য। জি, থ্যাংক ইউ ভাই। থ্যাংক ইউ। আচ্ছা, থ্যাংক ইউ। আচ্ছা, এরপরে তাহেরা আক্তার আপু, জি বলেন। মাইক্রোফোনটা অন করে একটু আপনার ফিডব্যাকটা জানান। লাইভ ক্লাসগুলো কেমন লাগছে? আপনারা আসলে ক্লাসে ঢোকার আগে অনেকে কনফিউজ ছিলেন যে লাইভ ক্লাসগুলো কেমন হবে বা কিভাবে শিখাবে না শিখাবে, অনেক ধরনের কনফিউশন ছিল আপনাদের মনে। তো জাস্ট এই কনফিউশন গুলো আছে কিনা বা লাইভ ক্লাসগুলো সম্পর্কে একটু যদি বলেন, এই ক্লাসগুলো কেমন লাগছে সব মিলায়। আসসালামু আলাইকুম ওয়ালাইকুম সালাম। স্যার। আপনার ক্লাসগুলো আলহামদুলিল্লাহ অনেক ভালো, বুঝতে পারতেছি। আপনার ভিডিও যখন দেখছিলাম তখন মানে নিজের ভিতরে এরকম ইচ্ছা জাগেছিল যে আমি যদি আপনার স্টুডেন্ট হতে পারতাম বা আপনার সাথে সরাসরি ট্রেনিং সেন্টারে জয়েন হতে পারতাম তাহলে হয়তো আলহামদুলিল্লাহ ভালো লাগতো। কিন্তু সরাসরি যুক্ত না হয়েও উম, ফোনে অনলাইনেই ক্লাস করে আলহামদুলিল্লাহ অনেক ভালো সাপোর্ট পাচ্ছি আপনার থেকে। জি, ক্লাসগুলো অনেক সুন্দর, বুঝতে পারতেছি আলহামদুলিল্লাহ। আর
আজকের যে ক্লাসটা ছিল এই ক্লাসটা সহজ ছিল, কিন্তু আমি ওই কাজগুলা কেন জানি করতে পারতেছি না। আচ্ছা, আচ্ছা। ঠিক আছে, প্রবলেম যেগুলো আছে ওগুলো নিয়ে আমরা শেষে আবার সময় দিব। ওকে? হ্যাঁ, আমি চেষ্টা করব যে এটাও যাতে আমার সলভ হয়ে যায়। আর অন্যান্য ক্লাসগুলোও হোমওয়ার্ক গুলো করছি, কিন্তু আজকের এটা আমার সহজ হলেও একটু জটিল মতো লাগতেছে। আচ্ছা, আচ্ছা। আচ্ছা, ঠিক আছে, সমস্যা নাই। আর সমাধান করে, করে আগাতে হবে। ওকে? সমাধান মানে প্রবলেম নিয়ে বসে থাকা যাবে না। প্রত্যেকটা জি, ক্লাসে আমি কিন্তু আপনাদের সময় দিচ্ছি। ক্লাসের শেষে জি, গিয়ে ক্লাসের টপিক শেষ করার পরে ০.৫ ঘন্টা ১ ঘন্টা যা লাগে আপনাদের প্রবলেমগুলো সমাধান করার ট্রাই করতেছি। তো আশা করি আ সমাধান এখান থেকে পেয়ে যাবেন ইনশাআল্লাহ। আচ্ছা, জি। জি, ঠিক আছে। আমি তারপরে আরেকজন ভাইকে একটু সুযোগ দেই। রফিকুল ইসলাম, রফিক ভাই মাইক্রোফোন অন করে আপনি কথা বলেন। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। হ্যাঁ, বস আসলে এই সম্বন্ধে আসলে আমি এক কথায় বলতে পারবো না। মানে আমাদের কি উপকার হচ্ছে। তো সেক্ষেত্রে আমি আপনার ইয়েটা শুরু করেছিলাম যে আপনার যে ফটোশপ ইয়েটা ছিল টিউটোরিয়ালটা, জি, ওটা আমি প্রায় ৭৫ ৭০ থেকে ৭৫ মতো টিউটোরিয়াল দেখেছি। আচ্ছা, আহ, তো যার কারণে এখন আর আপনার এইভাবে লাইভ মানে লাইভ সেশনে ক্লাস হবে এটা কল্পনাই করিনি। আচ্ছা, তো আচ্ছা, এখন এটার সাথে ওটার সমন্বয় হওয়াতে আমার জন্য বিষয়টা খুব ইজি মনে হচ্ছে আর কি। আচ্ছা, এই জন্য আসলে আমি অনেক উপকৃত। আচ্ছা, যাক আলহামদুলিল্লাহ। যাক মানে ক্লাসগুলো করে বুঝতে পারতেছেন তো ক্লিয়ারলি সবকিছু? জি, 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 জি। আচ্ছা। আর আরেকটা বিষয় একটু জানতে চাই যে মানে ১ম ক্লাসের আগে যে কনফিউশনটা ছিল, ক্লাসগুলো করার পরে সেই কনফিউশন গুলো দূর হয়েছে কিনা? হ্যাঁ, জি, আমি এখানে লাইভ ক্লাসে আরো অনেক বিষয় এখানে হচ্ছে, অ্যাড হচ্ছে, যার কারণে বিষয়টা আচ্ছা, আরো ক্লিয়ার হচ্ছে একটা আছে। আচ্ছা, ঠিক আছে। থ্যাংক ইউ। আচ্ছা, আমি আর ২ জনকে সময় দিব, সুযোগ দিব। তারপরে আমরা ক্লাসটা স্টার্ট করব। আচ্ছা, সিরিয়ালে আসসালামু আলাইকুম। এখন হ্যাঁ, ওয়ালাইকুম সালাম। সিরিয়ালে এখন আব্দুল্লাহ মোল্লা ভাইকে দেখতে পাচ্ছি। জি, আব্দুল্লাহ মোল্লা ভাই একটু মাইক্রোফোন অন করে আমাদের এই ক্লাসগুলো চলছে এই বিষয়ে একটু আপনি ফিডব্যাক জানান। কারণ ক্লাসগুলো তো করায় যাচ্ছি, এখন ফিডব্যাক না পেলে আসলে আমি আহ, উৎসাহ হারাই ফেলবো। তো এই জন্য ফিডব্যাকটা আমার জন্য জরুরি আর কি, বা প্রয়োজন। জি, আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। ওয়ালাইকুম আসসালাম রহমতুল্লাহ। আশা করি ভালো আছেন। জি, আলহামদুলিল্লাহ। আসলে আসলে অনেক ইচ্ছা ছিল অনেক আগে থেকেই জি, যে গ্রাফিক্সে বিভিন্ন জায়গায় খোঁজ নিয়েছি এবং কিছু কিছু কোর্সে পেড কোর্সে ভর্তিও হয়েছি, কিন্তু ইতিপূর্বে আসলে এভাবে শিখতে পারিনি। আপনার ইউটিউবে যেই ধারাবাহিক ভিডিওগুলো ছিল আপনার অ্যাডোবি ইলাস্ট্রেটরের উপরে, ফটোশপের উপরে, ওইগুলো কিছু দেখতেছিলাম। তার মধ্যে আর কি হঠাৎ করে দেখলাম যে আপনার পক্ষ থেকে কোর্সের একটা আয়োজন করা হচ্ছে, তো এটা দেখে খুবই ভালো লাগলো। আচ্ছা, তৎক্ষণাৎ যুক্ত হয়ে গেলাম। তো আলহামদুলিল্লাহ আসলে যেই তামান্না ছিল, আশা ছিল, তার আশা করি সম্পূর্ণই পূরণ হবে। এই ৪-৫টা ক্লাসে যতটুকু যা আমার অর্জন হয়েছে আলহামদুলিল্লাহ আমি যথেষ্ট সন্তুষ্ট। আচ্ছা, দোয়া করি আল্লাহ তাআলা আপনার দুনিয়া আখিরাতের কামিয়াবি দান করুক। আমিন। জি, থ্যাংক ইউ। তারপরে রবিউল ইসলাম ভাই, সিরিয়ালে ভাইয়ের নাম দেখতে পাচ্ছি। তারপরে আমরা ক্লাসটা স্টার্ট করব। জাস্ট যারা পরে জয়েন করেছেন তাদের উদ্দেশ্যে বলছি যে আমরা শুরুতে জাস্ট একটু আমি ফিডব্যাক জানতে চাচ্ছিলাম যে লাইভ ক্লাসগুলো যে করছেন বা চলতেছে এই বিষয়ে আপনাদের অনুভূতিটা কি? ক্লাসগুলো কেমন লাগছে? ক্লাসে ঢোকার আগে আপনি কি মনে করেছিলেন যে ক্লাসগুলো কেমন হবে, বা সেই হিসাবে আপনি কেমন পাচ্ছেন ক্লাসগুলোতে? সেই বিষয়ে আমি একটু ফিডব্যাক নিচ্ছিলাম। আর একজন ভাইয়ের কাছে ফিডব্যাক নিয়ে তারপর আমরা ক্লাসটা স্টার্ট করব। আর আজকের ক্লাসটা কিন্তু অনেক ইম্পর্টেন্ট, কারণ আজকের ক্লাসে হচ্ছে লেয়ারের যাবতীয় যত কিছু আছে, অনেক কিছু বাকি আছে লেয়ারের, সবকিছু আজকের ক্লাসে আমরা দেখব। তো ক্লাসটা একটু লম্বা হইতে পারে, সবাই আশা করি শেষ পর্যন্ত থাকবেন। জি, রবিউল ইসলাম ভাই একটু এটা মাইক্রোফোন কি ভাই কথা বলেন। ফটোশপের শেষ ক্লাস নাকি?
জি, আজকে লাস্ট ক্লাস হবে। হ্যাঁ, আপনি এখন মাইক্রোফোন অন করেন। রবিউল ইসলাম ভাই। জি। রবিউল ইসলাম ভাই শুনতে পাচ্ছেন? এমডি রবিউল ইসলাম। আচ্ছা। আচ্ছা, তাহলে পরের জনকে আমি একটু সুযোগ দিচ্ছি। কাউসার হুসাইন ভাই। আসসালামু আলাইকুম স্যার। ওয়ালাইকুম আসসালাম। জি। স্যার ভালো আছেন? জি, আলহামদুলিল্লাহ। স্যার ফার্স্ট অফ অল হচ্ছে আমার গ্রাফিক্স শেখার খুব ইচ্ছে ছিল। জি। হচ্ছে আমি ইউটিউবে অনেক রিসার্চ করছি। রিসার্চ করার পর হচ্ছে আপনার ক্লাসগুলো আমি দেখতে পাই। জি। তো ওইখান থেকে আমি অনেকগুলো ভিডিও দেখছি। দেন হচ্ছে আমি একটা পেইড কোর্সে ভর্তি হয়েছিলাম। জি। তো জুলাই আন্দোলনের সময় হচ্ছে কিছু ক্লাস করছিলাম। জি। তো ফার্স্ট কিছু ক্লাস করার পর হচ্ছে আন্দোলনের কারণে আর ক্লাসগুলো করতে পারি নাই। জি। ওইখানে যে ক্লাসগুলো করছিলাম আর আপনার লাইভ ক্লাসগুলো করছিলাম ওইখানে অনেকটা পার্থক্য আছে। আমাদের যে আপনার লাইভ ক্লাসের প্রত্যেকটা কোর্সকে আলাদা আলাদা করে যেভাবে বুঝাইছেন আসলে আমি পেইড কোর্সে ভর্তি হয়েও আমি ওরকম ভাবে ক্লাসগুলো বুঝতে পারি নাই। আচ্ছা। আসলে আমার ধারণা ছিল যে লাইভ ক্লাসগুলো আসলে অত ভালো হয় না বা শেখা যায় না। এই ধারণাটা আমার আসলে ভেঙে গেছে আর কি। আচ্ছা, আপনার যাক, ক্লাসগুলো খুব ভালো লাগছে। আমি আপনার ভিডিওগুলো অনেক দেখি। একটা হেল্পফুল বিষয় হচ্ছে আমাদের লাইভ ক্লাসগুলো আপনি আপনার ইউটিউব চ্যানেলে দিয়ে দিয়েছেন, যার কারণে আমরা পরবর্তীতে আমাদের কোনো সমস্যা হলে আমরা ভিডিওগুলো দেখে আমাদের সমস্যাগুলো সলভ করতে পারি। এটা খুবই আমাদের জন্য একটা প্লাস পয়েন্ট। জি। থ্যাংক ইউ ভাই। ঠিক আছে। ধন্যবাদ যারা কথা বলেছেন, সবাইকে অসংখ্য ধন্যবাদ। তো আর যারা হ্যান্ড রাইজ করে রেখেছেন, আমি ক্লাস শেষ করে আবার সময় দিব, তখন আপনাদের মতামত জানাবেন। এখন অলরেডি 9:30 বাজে, আমরা ক্লাসটা স্টার্ট করি। ওকে। আচ্ছা, আমি স্ক্রিন শেয়ার দিচ্ছি। তো আগের ব্যাচগুলোতে যেটা হইতো যে প্রত্যেকটা ক্লাসে তাদের মাইক্রোফোন অন থাকতো, তো শুরুতে কথাবার্তা একটু বললে ক্লাসের মানে স্টার্টিংটা ভালো হয়। তো আপনাদের দেখা যাচ্ছে যে অনেক মেম্বার, তো যার কারণে মাইক্রোফোন অফ রাখতে হচ্ছে। তো কথাবার্তা বলা হয় না। শুরুতে আমি জাস্ট এসে বকবক করা শুরু করে দেই। তো কেমন যেন একটু বোরিং লাগে আর কি আমার কাছে। আপনাদের কথার আওয়াজ পাই না এই জন্য। তো এই জন্য ভাবলাম যে একটু কথাবার্তা আপনাদের কাছ থেকে একটু শুনে নিই। তাহলে একটু ভালো লাগবে এবং আমরা ক্লাসটা এখন স্টার্ট করতে পারি। আচ্ছা, তো শুরুতে একটা বিষয় একটু বলি। আসলে যখন কোনো একটা নতুন কিছু আপনি শিখবেন বা নতুন কোথাও একটা জায়গায় যাবেন, তো ওই জায়গা সম্পর্কে যদি ক্লিয়ার সেন্স না থাকে, ক্লিয়ার একটা ধারণা না থাকে, ক্লিয়ার একটা রোড ম্যাপ না জানা থাকে, তাহলে আপনি কিন্তু সেখানে গিয়ে একটা মানে ঘোরপ্যাচের মধ্যে থাকবেন। সঠিক গন্তব্যে আপনি পৌঁছাতে পারবেন না। তো আমাদের এই কোর্সটা আমি যেটা চিন্তা করেছি যে একজন বিগিনার সে যেন এই কোর্সটা করে একটা সঠিক গাইডলাইন পায়, সঠিক একটা রাস্তায় সে যেন চলতে পারে। কারণ গ্রাফিক ডিজাইন বা ফ্রিল্যান্সিং বলতে অনেক কিছু, অনেকে অনেকভাবে এটাকে ব্যাখ্যা করে, অনেকভাবে এটাকে বোঝানোর চেষ্টা করে। বাট রিয়েলিটিটা আসলে কেমন সেটা এখন আপনারা ফিল করতেছেন আশা করি। কারণ ফ্রিল্যান্সিং করতে গেলে একটা স্কিল লাগবে, যে স্কিলটা আপনাকে ভালো করে শিখে তারপরে হচ্ছে ফ্রিল্যান্সিং এর কাজে স্টার্ট করা প্রয়োজন। আর এইটা না করে শুধু ফ্রিল্যান্সিং এর আশায় যদি কোনো কাজ শুরু করে ফেলা হয়, তাহলে দেখা যাবে যে আসলে ওখান থেকে ভালো কিছু পাওয়া যাবে না। তো এই জন্য আশা করি যারা হচ্ছে আমাদের এই কোর্সের লাইভ ক্লাসগুলো করছেন, সবাই এখান থেকে ভালোভাবে যে জিনিসগুলো আমরা দেখাচ্ছি এগুলো ভালো করে শিখতে পারবেন এবং সঠিক একটা গাইডলাইন পেয়ে যাবেন ইনশাল্লাহ। আচ্ছা, তো আমি আজকের ক্লাসের যে টপিক সেটা আমি দেখাচ্ছি। ফার্স্টে হচ্ছে আজকের ক্লাস 6। তো ফটোশপের আজকে আমরা 6 নম্বর ক্লাস করতেছি, আর পরের ক্লাসটা আমরা ইলাস্ট্রেটরের করব। তো পরের ক্লাসের আগে সবাই হচ্ছে ইলাস্ট্রেটর সফটওয়্যারটা ইনস্টল করে ফেলবেন, যাদের এখনো করা হয় নাই। গ্রুপে লিংক দেওয়া আছে। এখানে আমি আপনাদের হোমওয়ার্কগুলো দেখেছি, এই যে এখানে হচ্ছে লিংকটা দেওয়া আছে, যাদের লাগবে এখান থেকে ডাউনলোড করে নিন যদি না থাকে।
আচ্ছা, আর আজকের ক্লাসে দেখেন টপিকগুলো কিন্তু অনেকগুলো, বাট এগুলো হচ্ছে শুরুর দিকে কিছু টপিক আছে একেবারে সিম্পল একদম, মানে ছোট ছোট বিষয়, বাট মিস করা যাবে না। তো যার কারণে টপিক অনেকগুলো হইলেও শেষের দিকে দু একটা টপিক একটু লম্বা হতে পারে। তো তারপরে আমরা মনোযোগ দিয়ে যদি পুরো ক্লাসটা করি তাহলে আশা করি যে আমরা আহ, মানে লেয়ার প্যালেটের যা আছে সবকিছু আমরা ক্লিয়ার হয়ে যাবো ইনশাল্লাহ। তো প্রথমে আমরা যেটা পাচ্ছি অপাসিটি এবং ফিল। তো আমি ফার্স্টে হচ্ছে একটা এখান থেকে ধরেন একটা ইমেজ আমি ওপেন করে নিচ্ছি। অপাসিটি আর ফিল এটার কাজটা আগে একটু বুঝে নেই। তো এই জায়গাতে আমি একটা শেপ ড্র করলাম। আচ্ছা, তো এখানে আমি দুইটা শেপ ড্র করলাম এবং দুইটাতেই কালারটা একটু চেঞ্জ করে দিই। এরকম একটা কালার দিচ্ছি। ওকে, তো অপাসিটি আর ফিল এটা পাবো হচ্ছে আমরা এই যে লেয়ার প্যানেলের একদম এই যে উপরের এই জায়গাতে অপাসিটি আছে একটা, আরেকটা আছে হচ্ছে ফিল। তো অপাসিটির কাজটা হচ্ছে ট্রান্সপারেন্সি করে দেয়। এটা এর আগেও আমরা একটা ক্লাসে দেখেছিলাম ব্রাশ টুলের ক্ষেত্রে। তো এখানে আমরা আরেকবার একটু দেখি, অপাসিটি এবং ফিল দুইটা একই রকমই কাজ করে, একটু পার্থক্য আছে। তো কি পার্থক্য সেটা আমরা একটু দেখলে বুঝতে পারবো। আমি এখানে প্রথমটাতে, আচ্ছা দ্বিতীয়টাতে অপাসিটিটা 50% করে দিচ্ছি, প্রথমটাতে অপাসিটিটা 50% করে দিচ্ছি। তো এখন যদি আমরা ভালো করে একটু লক্ষ্য করি, আসলে এই দুটার মধ্যে কোনো পার্থক্যই নাই। ওকে, অপাসিটি আমি 50% করছি এবং আরেকটাতে হচ্ছে আচ্ছা সরি, আমি একটাতে অপাসিটি কমাবো, আরেকটাতে হচ্ছে ফিলটা কমাবো। দুটাতে দুই রকমের কাজ, মানে দুইটাতে দুইটা অ্যাপ্লাই করব। এখন দেখেন দুইটার মধ্যে পার্থক্য নাই, দুইটাই হচ্ছে কি একই রকমই দেখা যাচ্ছে, কিন্তু একটাতে আমি অপাসিটি কমাইছি, আরেকটাতে হচ্ছে ফিল কমাইছি। ওকে, তাহলে পার্থক্যটা আসলে কোথায়? পার্থক্যটা দেখার জন্য আমি আবারও দুইটাকে 100% করে নিচ্ছি এবং দুইটাতেই স্ট্রোকে একটা কালার দিয়ে নিচ্ছি। স্ট্রোকে ধরেন আমি এই কালারটা দিচ্ছি এবং স্ট্রোকের সাইজটা আমি এখান থেকে 20 পিক্সেল করে দিচ্ছি। আচ্ছা, তারপরে সেকেন্ড যে লেয়ারটা আছে সেম, এখানেও আমি এই কালারটা দিলাম এবং এখানে 20 পিক্সেল করে দিচ্ছি। তো এখন যদি আমি দেখি যে অপাসিটি এখানে আমি 50% করে দিচ্ছি বা 60% করলাম, সেকেন্ডটাতে এসে ফিলটাকে আমি 60% করে দিচ্ছি। এখন যদি আমরা একটু ভালো করে খেয়াল করি তাহলে আমরা পার্থক্যটা পাবো যে অপাসিটি যখন কমানো হয় তখন হচ্ছে মূলত স্ট্রোকের কালার এবং ভিতরের ফিল কালার সবগুলোর কালারটাকে স্বচ্ছ করে দেয় বা ট্রান্সপারেন্ট করে দেয়। ওকে, তো যখন এটা ট্রান্সপারেন্ট করে দিচ্ছে তখন হচ্ছে কি আমরা এই যে স্ট্রোকের ভিতর দিয়েও ব্যাকগ্রাউন্ডের কালারটা কিন্তু বা ব্যাকগ্রাউন্ডের ইমেজটা আমরা ক্লিয়ারলি দেখতে পাচ্ছি। আর ফিল যেটা করে, ফিলটা হচ্ছে শুধুমাত্র এই স্ট্রোকটাকে ঠিক রাখবে, শুধুমাত্র ফিলটাকে কমায় দিবে। ফিল মানে যে ভিতরের কালারটা, যেমন এই যে এখানে ফিল বলতে কি ভিতরের কালার, আর স্ট্রোক বলতে কি বাইরের কালার। তো এই ফিল থেকে হচ্ছে যদি আমরা কমায় দিই তাহলে শুধুমাত্র ফিলের কালারটা কমাবে, যদি সেখানে স্ট্রোক থাকে তাহলে স্ট্রোকটাকে সে ঠিক রাখবে। ওকে, তো গত ক্লাসে আপনাদের একটা হোমওয়ার্কের মধ্যে যেটা ছিল যে ও একটা ছিল, তারপরে ডি ছিল, কি কি জানি দু একটা অক্ষর ছিল। ওগুলোতে দেখবেন যে আপনার এই কাজটা অ্যাপ্লাই করা হয়েছিল। ওকে, যেমন ধরেন আমি, আচ্ছা এটা একটু পরে দেখাতে হবে, ব্লেন্ডিং অপশন দেখানোর পরে এটা দেখাতে হবে, এছাড়া বুঝবেন না। ব্লেন্ডিং অপশনটা একটু পরে দেখাবো, তারপরে এই জিনিসটা দেখাচ্ছি। তো আশা করি যে অপাসিটি আর ফিলটা ক্লিয়ার হয়ে গেছে। যে অপাসিটি হচ্ছে ফিল এবং স্ট্রোক দুটাকেই ট্রান্সপারেন্ট করে দিবে। ফিলটা হচ্ছে যদি স্ট্রোক থাকে তাহলে স্ট্রোকটাকে ঠিক রাখবে, আর ভিতরের কালারটাকে হচ্ছে স্বচ্ছ করে দিবে বা অপাসিটিটা কমায় দিবে। আচ্ছা, এটা কি ক্লিয়ার হয়েছে কিনা একটু মেসেজ দেন। ওকে, আচ্ছা আচ্ছা, এরপরে আসি লেয়ার লক। লেয়ার লকটা হচ্ছে, লেয়ার লকটা আমরা যেখানে পাবো, যেটা এখানে একটা শেপ নিয়ে নিচ্ছি। ওকে, তো লেয়ারে অনেকগুলো লক আছে, এই যে এখান থেকে শুরু করে এই পর্যন্ত 5টা লক আমরা দেখতে পাচ্ছি।
5টা লকের মূলত একটা লকই আমরা ব্যবহার করব। ওকে, সেটা হচ্ছে লক অল, যেটা বা তালার মতো যেটা আইকনটা আছে এইটা। এই লক অলটা দিয়ে এই সবগুলোর যে ইন্ডিভিজুয়ালি যে কাজ সবগুলো মিলে এটা একসাথে কাজ করবে। আর এগুলো ইন্ডিভিজুয়ালি আলাদা আলাদা কাজ করে, এগুলো আসলে আমাদের প্রয়োজন হয় না। আমরা যখন লক করি তখন এটা দিয়ে লক করি, এই জন্য লক অলটাই ব্যবহার করবেন সবসময়, তাহলে কাজ হয়ে যাবে। তো লক অল দিয়ে কি কি মানে কি কি হচ্ছে বিষয়টা, লক অল যেই লেয়ারটাতে আমরা লক অল দিব, এই লেয়ারে আপনি কোনো কালার অ্যাপ্লাই করতে পারবেন না, তারপরে হচ্ছে এইটাকে মুভ করতে পারবেন না, ঠিক আছে, এই যে ধরা যাচ্ছে না, মানে এই লেয়ারে কোনো কাজই করা যাবে না, এক কথায় এই লেয়ারে কোনো কাজ হবে না। আবার এই লেয়ারটাকে আনলক করার জন্য এখানে যদি ক্লিক করি তাহলে আমি আবার সবকিছু করতে পারবো, এখানে এটার কালার চেঞ্জ করতে পারবো। ওকে, এখানে ধরেন এখন যদি ডবল ক্লিক করি কালার চেঞ্জ হচ্ছে, বাট যখন লক থাকবে তখন কিন্তু এই যে এখানে দেখা যাচ্ছে কি লেয়ারটা লক আছে, এই জন্য আমরা এটা এডিট করতে পারবো না এবং মুভ করা যাবে না, কপি করা যাবে না, কিছুই করা যাবে না, মানে একদম টোটালি লক। এইটা আমাদের প্রয়োজন হয় যে যখন হচ্ছে অনেকগুলো লেয়ার নিয়ে আমরা কাজ করতে যাই, তখন দেখা যায় যে কিছু লেয়ার থাকে যেগুলো হচ্ছে একটাকে ধরতে গেলে আরেকটা ধরা হয়ে যায় বা মুভ করে ফেলে, তো ওই জিনিসগুলো তখন লক করে রাখতে হয়। হ্যাঁ, আবার ধরেন কোনো একটা অবজেক্ট আমি যদি ব্যাকগ্রাউন্ডে একটা কালার নিই, এখন উপরে আমি আরো কিছু শেপ তৈরি করতেছি, তারপরে কিছু টেক্সট লিখতেছি, ওগুলোকে ধরতে গেলে দেখা যাচ্ছে যে ব্যাকগ্রাউন্ডের শেপটা নড়ে চলে যাচ্ছে, তখন ওই ব্যাকগ্রাউন্ডের শেপটাকে লক করে রাখতে হয়। তো লক কখন করতে হবে এটা আসলে আপনি কাজ করতে গেলে নিজে বুঝতে পারবেন। তো যখন এটা প্রয়োজন হবে লক করার, জাস্ট এটা লক করে ফেলবেন লক অলটা দিয়ে, তাহলে আর কাজে ডিস্টার্ব করবে না। আচ্ছা, ছোট্ট একটা বিষয় ছিল, এটা আসলে পুরো ক্লিয়ার হয়ে গেছে। তারপরে আসি ব্লেন্ড মোড। আচ্ছা, ব্লেন্ড মোডটা কি? ব্লেন্ড মোডটা হচ্ছে যে এখানে আমরা যে মোডগুলো দেখেছিলাম সেগুলো হচ্ছে ব্লেন্ড মোড। আমরা ব্রাশ টুলের ক্ষেত্রে দেখেছিলাম কন্ট্রোল বারে, ব্রাশ টুলের কন্ট্রোল বারে যে এখানে যে মোডগুলো ছিল, এখানে দুইটা মোড বেশি ছিল, বিহাইন্ড আর ক্লিয়ার। তো এই দুইটা বাদ দিয়ে বাকি সবগুলো আমরা এই লেয়ার প্যানেলের ভিতরে এই জায়গাতেও পাবো। এই যে দেখেন ওই দুইটা নাই, বাকি সবগুলোই আছে। তো ব্লেন্ড মোডের মূলত কাজটা হচ্ছে একই, আমরা এখানে যেরকম দেখেছিলাম যে এক একটা মোডে কালার ইফেক্ট তৈরি করে এক এক রকম, তো এখানেও সেম কথা, যে এই জায়গাতে হচ্ছে আমরা যদি কোনো কালার অ্যাপ্লাই করি, এখানে ডিফারেন্ট ডিফারেন্ট মোডে ডিফারেন্ট ডিফারেন্ট কালারের ইফেক্ট আমরা দেখতে পাবো। তো এক্ষেত্রে সুবিধাটা কোনটা থেকে ইউজ করা, এটা ব্রাশ টুলের ক্ষেত্রে হোক অথবা যে কোনো ভাবে আমরা কালার অ্যাপ্লাই করি সেটা মুড চেঞ্জ করেই হোক না কেন, তো মুডটা এখান থেকে আমরা চেঞ্জ না করে এখান থেকে করব। কারণটা হচ্ছে ব্রাশ টুল দিয়ে যদি আপনি মুডগুলো চেঞ্জ করে অ্যাপ্লাই করতে চান, যেমন ধরেন আমি এখানে রেড কালার নিলাম আর এই জায়গাতে হচ্ছে মাল্টিপ্লাইটা নিয়েছি, এখন মাল্টিপ্লাই দিয়ে অ্যাপ্লাই করলাম। ওকে, এই যে এই লেয়ারটা সিলেক্ট করতে হবে, এই যে মাল্টিপ্লাই দিয়ে আমি অ্যাপ্লাই করলাম। এখন যদি আমি এটাকে চেঞ্জ করে দেখতে চাই যে এটা স্ক্রিনে কেমন লাগে, স্ক্রিনটা সিলেক্ট করলাম, এটা কিন্তু পরিবর্তন হয় নাই, তাহলে এখন অ্যাপ্লাই করলে স্ক্রিন মোডটাতে অ্যাপ্লাই হচ্ছে। তার মানে বারবার আমাকে আনডু করে কাজ করতে হচ্ছে বা এটা চেঞ্জ করে করে কাজ করতে হচ্ছে। আর এখান থেকে যদি আমরা করি তাহলে সুবিধাটা হচ্ছে যে নরমালি আমি কি করতে পারবো, যেমন ধরুন আমি নর্মাল মোডে এখানে ফুল রেড কালারটা অ্যাপ্লাই করলাম, এখন আমি পরিবর্তন করে দেখতে পারবো যে মাল্টিপ্লাই কেমন লাগছে, কালার বার্ন, লিনিয়ার বার্ন, লাইট এন্ড স্ক্রিন কোন মোডে আমাদের এই ইমেজের সাথে এই জিনিসটার অ্যাডজাস্টমেন্টটা ভালো করে হচ্ছে। তো এইটা চেঞ্জ করা যাবে, আর এটা চেঞ্জ করতে পারবেন কখন, লেয়ারটা যদি আলাদা থাকে। আমরা যদি ডাইরেক্ট ব্যাকগ্রাউন্ডের এই লেয়ারে আমরা কালারটা দিয়ে দিই তখন কিন্তু আর এটা চেঞ্জ করা যাবে না। ওকে, এর জন্য লেয়ারটা আলাদা থাকতে হবে। তো এটা কিন্তু আমরা অনেক ব্যবহার করে থাকি বিভিন্ন কাজে, যে কালারের ইফেক্ট তৈরি করার জন্য। হ্যাঁ, তো কালারটা পুরোটাতে আমরা অ্যাপ্লাই করব, দেন হচ্ছে এখান থেকে এটার মুডটা চেঞ্জ করে জাস্ট এটা ব্যাকগ্রাউন্ডের সাথে এটা অ্যাডজাস্টটা করে ফেলবো। তো এইভাবে আমরা এই জিনিসটাকে ব্যবহার করব এখান থেকে। যেমন ধরেন আমি এখন রেডের পরিবর্তন যদি এখানে একটা ইয়েলো ইয়েলো একটা ভাব দিতে চাই, যেমন একটা রোদের একটা আভা বা রোদের একটা ইয়া থাকবে, সেক্ষেত্রে এখানে একটা লেয়ার নিচ্ছি, কালার অ্যাপ্লাই করলাম, দেন আমি এখান থেকে যদি মাল্টিপ্লাই কালার বান, না দেখতে হবে আসলে যে কোন কালারটার সাথে এটা অ্যাডজাস্টমেন্টটা ভালো হচ্ছে। তো আমি দেখতেছি যে অন্য গুলোর থেকে এখানে সফট লাইটটাতে ইফেক্টটা মোটামুটি একটু ভালো আসছে।
আমি যদি নর্মালে রাখি তাহলে তো কিছুই বোঝা যাচ্ছে না, মাল্টিপ্লাই রাখলেও এটা কেমন যেন একটু অন্ধকারের মধ্যে একটু ইয়েলো ইয়েলো একটা ভাব আছে, কিন্তু রোদের যে একটা আলো বা ওই জিনিসটা আমি পাচ্ছি না, এটা স্ক্রিনেও না লাইটেও না, সফট লাইটে এটা পাওয়া যাচ্ছে। তো তারপরে আরেকটু অ্যাডজাস্ট করার জন্য আমরা চাইলে যে অপাসিটিটাও কমাই দিতে পারি হালকা করে, ঠিক আছে? এই যে 50% আমি কমাই দিলাম। এখন দেখেন এরকম ছিল কালারটা, আর এটা অ্যাপ্লাই করার পরে এই যে একটু ইয়েলো ইয়েলো একটা রোদের একটা ভাব তৈরি হয়েছে। তো এই ধরনের অনেক কাজে আমরা এই জিনিসগুলো ব্যবহার করে থাকবো। আচ্ছা, এটাও আশা করি ক্লিয়ার হয়ে গেছে। তারপরে গ্রুপ আনগ্রুপ, ছোট্ট একটা কাজ, এটাও প্রয়োজনীয় একটা কাজ। গ্রুপ আনগ্রুপটা হচ্ছে, যেমন আমি এখানে একটা শেপ তৈরি করতেছি। আচ্ছা, কালারটা আমি একটু পরিবর্তন করে নিই। ওকে, তো এখানে এটার কয়েকটা আমি কপি নিচ্ছি, 3টা কপি নিলাম। তারপরে ধরে নিচে একটা সার্কেল নিচ্ছি, এটার কয়েকটা আমি কপি নিচ্ছি। ওকে, এখন অনেকগুলো লেয়ার তৈরি হয়ে গেছে। আমরা যখন একটা কাজ করতে যাব, তো কাজ করতে গেলে আমাদের অনেক লেয়ার ক্রিয়েট করতে হয়, অনেকগুলো লেয়ারের প্রয়োজন হয়। এখন এই যে লেয়ার গুলো এইভাবে যদি খালি থাকে বা এভাবে যদি খোলা লেয়ার থাকে, তাহলে এটা দেখতে একটু অগোছালো লাগে, এবং ক্লায়েন্টকে যখন আপনি এই ফাইলটা দিবেন, ক্লায়েন্টও কিন্তু এটা দেখে সন্তুষ্ট হবে না। বাট এইটা আমরা যদি এরকম করি যে একদম সুন্দরভাবে অর্গানাইজ ওয়েতে ভালোভাবে সুন্দর করে সাজায় দেই লেয়ার গুলোকে, তাহলে জিনিসটা অনেক বেটার হবে এবং এটা ক্লায়েন্টও পছন্দ করবে। এই ক্ষেত্রে আমরা কি করতে পারি, এক্ষেত্রে হচ্ছে আমরা গ্রুপ করতে পারি। যেমন মনে করেন এগুলো হচ্ছে আমার ডিজাইন করার সময়, বা আমি ধরেন যে শেপ গুলো ব্যবহার করছি এগুলো হচ্ছে শেপ। আমি যদি এগুলোকে শেপ বানাই একটা গ্রুপের ভিতরে রাখি, তাহলে এটা কিভাবে করব, তো যেগুলোকে গ্রুপ করতে চাচ্ছি সেগুলোকে সবগুলোকে সিলেক্ট করে নিব, তারপরে কন্ট্রোল জি হচ্ছে গ্রুপ করার শর্টকাট কি, কন্ট্রোল জি প্রেস করলাম, এই যে 3টা লেয়ার মিলে একটা গ্রুপ হয়ে গেল। গ্রুপের ভিতরে যদি আমি ক্লিক করি যে অ্যারোতে, তাহলে দেখতে পাচ্ছি যে এর ভিতরে আলাদা আলাদা 3টা লেয়ার আছে। ওকে, আবার এই চারটাকে এইভাবে সিলেক্ট করে নিচ্ছি এই লেয়ার গুলোকে, তারপরে কন্ট্রোল জি। এখন মনে করেন এগুলো আমার ইমেজ, অথবা এগুলো হচ্ছে আমার টেক্সট, মানে ইমেজ গুলোকে আমরা একটা ফোল্ডারে রাখবো, টেক্সট গুলোকে আলাদা একটা ফোল্ডারে রাখবো, শেপ গুলোকে আলাদা আলাদা ফোল্ডারে রাখবো, বা প্রত্যেকটা এরকম আলাদা আলাদা জিনিসকে আলাদা আলাদা যদি গ্রুপ করে আহ, সুন্দরভাবে সাজায় রাখি বা গ্রুপের ভিতরে রাখি, এটা দেখতে অনেক ভালো দেখা যাবে। ওকে, তো আমি ধরেন এখানেও এই সবগুলোকে সিলেক্ট করে কন্ট্রোল জি প্রেস করলাম, এটা গ্রুপ হয়ে গেল। এই গ্রুপগুলোর আমরা আবার নাম চেঞ্জ করে দিতে পারবো, ধরেন এখানে আমি দিলাম হচ্ছে এগুলো শেপ। ওকে, তারপরে এইগুলো ধরেন আমি এগুলোকে ধরেন টেক্সট হিসেবে আমি ব্যবহার করছি, মনে করেন টেক্সট আর কি, টেক্সট লিখলে তো এখানে অনেকগুলো টেক্সট থাকবে সেই হিসাবে। ওকে, তারপরে ধরেন আবার আরেকটা থাকতে পারে যে ইমেজ, যতগুলো ইমেজ থাকবে সবগুলোকে ধরে আমরা এভাবে গ্রুপ করে রাখতে পারি। আচ্ছা, এখন এই যে গ্রুপ করলাম, এটা আনগ্রুপ করার জন্য দুইটা ওয়ে, একটা হচ্ছে রাইট মাউস ক্লিক করে আমরা এই যে এখানে আনগ্রুপ লেয়ার পাবো, আনগ্রুপ লেয়ার্স, তাহলে এই যে গ্রুপ থেকে বের হয়ে আসবে। আরেকটা হচ্ছে কন্ট্রোল জি এর সাথে শিফট প্রেস করতে হবে, কন্ট্রোল শিফট জি। ওকে, তাহলে আনগ্রুপ হয়ে যাবে, কন্ট্রোল জি তে গ্রুপ, কন্ট্রোল শিফট জি তে হচ্ছে আনগ্রুপ। ওকে, তো এটা ছোট্ট একটা বিষয়, এটাও আশা করি আপনাদের ক্লিয়ার হয়ে গেছে। আচ্ছা, এরপরে মার্জ লেয়ার, এটা একটু দেখাই। আচ্ছা, আমাকে একটু বলেন ক্লিয়ার হয়েছে কিনা। জি, মাসুদ আইটি একাডেমি, হ্যাঁ, আমাদের এই যে গ্রুপটাতে যদি আপনি জয়েন হয়ে থাকেন, এই যে এখানে এই লিংকটার ভিতরে সবগুলো পেয়ে যাবেন ক্লাসের লিংক। ওকে, এখানে সবগুলো ক্লাসের লিংক পাবেন। এই গ্রুপে আপনাকে জয়েন হতে হবে, জিডি ব্যাচ 6 এই গ্রুপে পেয়ে যাবেন। ওকে, আচ্ছা, তো এরপরে যেটা আছে মার্জ লেয়ার, মার্জ লেয়ারের কাজটা কি দেখেন। মার্জ লেয়ারটা হচ্ছে, যেমন যেমন মনে করেন আমি এখানে একটা আহ, মানে 4টা শেপ নিয়ে আমি একটা ডিজাইন করলাম। ওকে, এরকম একটা আমি ডিজাইন করলাম। আচ্ছা, আমি এটার ব্যাকগ্রাউন্ডটা একটু অফ করে নেই, অথবা আলাদা একটা শেপ এখানে রেখে দেই।
ওকে, তো মার্জ লেয়ারটা এখন আমরা দেখব। তো মার্জ লেয়ারের জন্য এটার মার্জ লেয়ারটা কেন প্রয়োজন হয় সেটা আগে বুঝতে হবে, বা মার্জ লেয়ারটা আসলে কি। মার্জ লেয়ারটা হচ্ছে যে ধরেন আপনি কয়েকটা শেপ মিলে একটা ডিজাইন করলেন, এখন এই ডিজাইনগুলো আপনার আলাদা আলাদা লেয়ারে রাখার দরকার নাই, বা এটাকে একটা লেয়ারে কনভার্ট করার প্রয়োজন। তো সেই ক্ষেত্রে এই সবগুলোকে সিলেক্ট করে আমরা রাইট মাউস ক্লিক করলে যে এখানে পাবো মার্জ শেপ। এখানে শেপ নেওয়া ছিল জন্য শেপ আসছে। আমি যদি নরমাল একটা লেয়ার নিয়ে তারপরে কাজ করতাম তাহলে এখানে লেয়ার আসতো। তো একই একই জিনিসই, মানে মার্জ করবে, মার্জ করা মানে একত্রিত করে একটা বানায় দিবে। ওকে, তো মার্জ শেপে ক্লিক করলাম, দেখেন এই যে চারটা লেয়ার মিলে এখন একটা শেপ। এখন যদি কালার চেঞ্জ করি তাহলে এই যে সবগুলো মিলে একসাথে কালারটা চেঞ্জ হচ্ছে, কেন? কারণ সবগুলো মিলে আমার লেয়ার একটা হয়ে গেছে। ওকে, তো এটা হচ্ছে মার্জের কাজ। আর মার্জের ক্ষেত্রে আনমার্জের কোনো সুযোগ নাই। একটু আগে আমরা গ্রুপ দেখছিলাম, তো গ্রুপের ক্ষেত্রে গ্রুপ ছিল, আনগ্রুপ ছিল, কিন্তু মার্জের ক্ষেত্রে আনমার্জের সুযোগ নাই। এখন কন্ট্রোল জেড দিলে আনডু হবে, আর আনডু হওয়ার মাধ্যমে হচ্ছে আমরা আগের লেয়ার গুলো ফিরে পাবো। বাট একবার এটা যদি আমরা মার্জ করার পরে ফটোশপ পেজটা মানে আমাদের ডকুমেন্টটাকে ক্লোজ করে আবার ওপেন করি, তারপরে কিন্তু আর এটাকে আমরা ফিরে পাবো না। ওকে, তো মার্জ করার আগে আপনাকে অবশ্যই বুঝতে হবে যে এইটা কি আমার পরবর্তীতে লেয়ার গুলো প্রয়োজন আছে কিনা। যদি মনে করেন যে না প্রয়োজন নাই, তখনই কেবল আপনি মার্জ করবেন। আসলে এটা কাজ করতে গেলে প্রয়োজনই আপনাকে বলে দিবে যে কখন মার্জ করবেন, কখন গ্রুপ করবেন, এগুলো কাজে আপনাকে বলে দিবে। ওকে, তো যখন মনে হবে যে হ্যাঁ এখন গ্রুপ করা লাগবে তখন গ্রুপ করবেন, যখন হচ্ছে মার্জ করা লাগবে তখন মার্জ করবেন। আর আনমার্জের যেহেতু সুযোগ নাই, সেক্ষেত্রে অবশ্যই এটা বুঝে শুনে তারপরে মার্জটা করবেন। আচ্ছা, তো মার্জের শর্টকাট কি হচ্ছে কন্ট্রোল ই। আমি যদি আনডু করে নেই, এই যে দেখেন আনডু করলাম, এখন লেয়ার গুলো ফিরে আসছে। কন্ট্রোল ই প্রেস করলেও মার্জ হবে, কন্ট্রোল ই। কন্ট্রোল ই প্রেস করতেছি আমি কিবোর্ড থেকে, এখন এটা এই যে মার্জ হয়ে গেছে, অর্থাৎ একটা লেয়ারে কনভার্ট হয়ে গেছে। তো এটা আমরা প্রয়োজন অনুযায়ী এটা আমরা করব। আচ্ছা, আরেকটা বিষয় একটু দেখাতে মনে নাই গ্রুপ আনগ্রুপের ভিতরে, যেটা হলো যখন গ্রুপ থাকবে। ওকে, আমি এই তিনটা লেয়ার মিলে একটা গ্রুপ করে দিচ্ছি। গ্রুপের বিষয়ে আমি একটা জিনিস মিস্টেক মানে ভুল বলতে আমি মানে মিস করে ফেলছি সেটা। এখন এই যে গ্রুপের ভিতরে যে তিনটা আলাদা আলাদা লেয়ার আছে, এই তিনটা লেয়ারের আমি যদি মুভ টুল দেখার মুভ করতে যাই তাহলে আমার দুই রকম প্রয়োজন হয়। একটা হচ্ছে যে তিনটা লেয়ার একসাথে মুভ হবে, এরকম প্রয়োজন হবে অনেক সময়। আবার গ্রুপ আছে ঠিকই, বাট আলাদা আলাদা ইন্ডিভিজুয়ালি এগুলোকে আমি ধরে মুভ করতে পারবো, এরকমও প্রয়োজন হবে। অর্থাৎ গ্রুপ থাকা অবস্থায় যে লেয়ার গুলো আছে এই লেয়ার গুলোকে দুই ভাবে আমরা ধরতে পারবো বা মুভ করতে পারবো। একটা হচ্ছে ইন্ডিভিজুয়ালি, আরেকটা হচ্ছে গ্রুপ অবস্থায়। এটা প্রয়োজন মতো আমরা চেঞ্জ করতে পারবো। মুভ টুলের কন্ট্রোল বারে যে এখানে দেখবেন যে লেয়ার আছে, আর অ্যারোতে ক্লিক করলে একটা পাবেন হচ্ছে গ্রুপ। লেয়ার থাকা মানে হচ্ছে আপনি ইন্ডিভিজুয়ালি এগুলোকে ধরতে পারবেন। গ্রুপ আছে ঠিকই, বাট ইন্ডিভিজুয়ালি ধরা যাচ্ছে। কিন্তু এখানে যদি গ্রুপ সিলেক্ট করা থাকে তাহলে গ্রুপের যে যে পজিশনে আছে একটাকে ধরবেন, সে ওই পজিশনটাকে ঠিক রেখে সবগুলোকে মুভ করবে। ওকে, এই যে মানে গ্রুপ আছে, বাট গ্রুপের ভিতরে যে যে পজিশনে আছে সবগুলো একসাথে মুভ করবে। তো যখন যেটা প্রয়োজন সেটা আপনি এখান থেকে সিলেক্ট করে দিবেন। আচ্ছা, তো এটা মিস করেছিলাম, এজন্য এটা একটু দেখাই দিলাম। আচ্ছা, এরপরের যে বিষয়টা আছে লিঙ্ক লেয়ার, এটা ছোট্ট একটা বিষয় বাট খুব গুরুত্বপূর্ণ। যেমন আমি এখানে একটা শেপ নিচ্ছি, আচ্ছা লিঙ্ক লেয়ারটা হচ্ছে যে একাধিক লেয়ারকে একটা লেয়ারের সাথে আরেকটা লেয়ারকে আমরা চাইলে লিঙ্ক করে রাখতে পারি। ওকে, যেমন আমি এখানে একটা টেক্সট লিখছি, এই টেক্সটটাকে আমি এটার উপরে রাখলাম এবং কালার কাছে থাকুক সমস্যা নেই। তো এটা ধরেন আমার একটা কি বাটন, অর্থাৎ এই যে টেক্সটটা আছে এই টেক্সটটা কার সাথে সম্পর্কিত, নিচের এই শেপের সাথে। আমি যখনই এই
শেপটাকে আমি মুভ করতে চাই, তখনই আমার কি করতে হবে, লেখাটা সহ মুভ করার প্রয়োজন হবে। বারবার যদি আমি এই লেখা এবং এই টেক্সট, মানে এই টেক্সট আর এই শেপটা বারবার যদি আমি ধরতে যাই, তাহলে দেখা যাবে যে অনেক সময় অন্য কিছু থাকলে ওগুলো নড়াচড়া করবে বা একটু অসুবিধা হবে। বাট এরকম যদি হয় যে দুইটা লেয়ার বারবার আমাকে সিলেক্ট করা লাগবে না, আমি একটাকেই ধরবো, বাট ওইটার সাথে আমি যাকে লিঙ্ক করে রাখবো সেও হচ্ছে কি হবে, মুভ হবে, আর তাকেও ধরা যাবে, তাহলে অনেক সুবিধা হয়। এর জন্য এই যে লিঙ্ক লেয়ার এখানে একটা অপশন দেওয়া আছে, এটা এখন দেখেন হাইড করা আছে বা ইনঅ্যাক্টিভ আছে, এর কারণ হচ্ছে একটা লেয়ার সিলেক্ট আছে। এর জন্য অবশ্যই মিনিমাম দুইটা লেয়ার সিলেক্ট থাকতে হবে। যেমন আমি এই শেপ আর এই টেক্সট এই দুটাকে আমি সিলেক্ট করে নিচ্ছি, এখন এই যে এখানে লিংক ক্লিক করলে লিংক হয়ে গেল। এখন আমি যদি টেক্সট লেয়ারটাকে ক্লিক করি তাহলে ওই শেপটা সহজ হবে, শেপ লেয়ারে ক্লিক করলে টেক্সট লেয়ারটা সহজ আছে। এটা হচ্ছে লেয়ার লিংক লেয়ারের সুবিধা। ঠিক আছে, এগুলো কাজ করতে গেলে আপনি আসলে প্রয়োজন অনুযায়ী এটা লিংক করতে হবে বা আনলিংক করতে হবে। আনলিংকের জন্য জাস্ট এই যে লেয়ারগুলো লিংক করা আছে, যে কোনো একটাকে ধরে আপনি ক্লিক করলে এটা আনলিংক হয়ে যাবে। এখন আবার আলাদা আলাদা ধরা যাবে বা আলাদা আলাদা মুভ করা যাবে। এই তো লিংকটা আমরা এখান থেকে করব, আনলিংকটাও এখান থেকে করব। তো লিংকটাও আশা করি ক্লিয়ার হয়ে গেছে, ছোট্ট একটা বিষয়, বাট এটাও কিন্তু খুব ইম্পর্টেন্ট। তো এটা ওই যে গ্রুপ করে রাখলেও হচ্ছে তখন হবে, হয়তো অনেকে ভাবতেছেন যে এটা তো গ্রুপ করলেও হবে, হ্যাঁ এটা গ্রুপ করলেও হবে, বাট গ্রুপ করলে আবার এই যে এখান থেকে বারবার ওইটা আপনাকে লেয়ার আর গ্রুপটা বারবার সিলেক্ট করার একটা কাজ করতে হবে। কিন্তু লেয়ার যদি লিংক করে রাখি তাহলে এটা বারবার কিন্তু আমাকে কোনো কিছু চেঞ্জ করার প্রয়োজন হচ্ছে না। এই জন্য আমরা এটা এখান থেকে করে নেব লিংক লেয়ারটা। আচ্ছা, এরপরে আরো একটা ছোট একটা বিষয় যেটা হচ্ছে অ্যালাইন এন্ড ডিস্ট্রিবিউট। তো এটা একটু আমরা দেখি অ্যালাইন কি এবং ডিস্ট্রিবিউটটা কি। অ্যালাইন ডিস্ট্রিবিউটটা হচ্ছে, আচ্ছা আমি এখানে একটা লাইন ক্রিয়েট করলাম, একটা শেপ ক্রিয়েট করে নিচ্ছি। তো এটার আমি কয়েকটা কপি করলাম। আচ্ছা, তো এখন দেখেন এখানে আমার অনেকগুলো লেয়ার আসছে, তাই না? লেয়ার আসছে, অনেকগুলো আমি শেপ তৈরি করেছি। তো মুভ টুলের কন্ট্রোল বারে দেখবেন যে এখানে এই যে অনেকগুলো আইকন আছে, এগুলো ইনঅ্যাক্টিভ দেখাচ্ছে, ক্লিক করলে কাজ হচ্ছে না। তো লাইন এবং ডিস্ট্রিবিউটটা এগুলোর মধ্যে আমরা পাবো। তো এটার জন্য মিনিমাম দুইটা লেয়ার আপনাকে সিলেক্ট করতে হবে। যেমন এখানে একটা লেয়ার সিলেক্ট করা আছে, আমি যদি এই দুইটা লেয়ার সিলেক্ট করি তাহলে দেখতে পাবো যে এগুলো সবগুলো অ্যাক্টিভ হয়ে গেছে, এই যে তিনটা আর এই তিনটা। তো এটা প্রথম যে তিনটা আছে এই তিনটার কাজ হচ্ছে লাইনটা যদি হরিজন্টাল হয় তাহলে এই হরিজন্টাল লাইনের ভিতরে লাইনটা সোজা করার কাজ করবে হচ্ছে এটা। ওকে, না এটা হচ্ছে আপনার ভার্টিক্যাল লাইনের ক্ষেত্রে কাজটা করবে। লাইনটা যদি ভার্টিক্যাল হয়, যে পাশে দাগ দেওয়া আছে, তো এটা হচ্ছে ভার্টিক্যাল লাইনের ক্ষেত্রে কাজ করবে। আর পরের তিনটা হচ্ছে হরিজন্টাল লাইনের ক্ষেত্রে কাজ করবে। তো এখন আমি চাচ্ছি সবগুলোর মধ্যে লাইন সমান করার কাজটা করব। তো সেই ক্ষেত্রে আমি সবগুলো লেয়ারকে সিলেক্ট করে নিচ্ছি। নেওয়ার পরে এখন আমি প্রথম যেহেতু লাইনটা আমি হরিজন্টালি আগে করছি, হরিজন্টালটা আগে দেখাচ্ছি। এখানে যদি আমি ক্লিক করি অ্যালাইন টপ এজ, এর মানে হচ্ছে যে এই সবগুলো লেয়ারের মধ্যে যে সবার উপরে আছে তাকে কেন্দ্র করে সবার লাইনটা সমান হবে। আমি এখানে ক্লিক করতেছি, সবগুলো এই লাইন বরাবর চলে আসছে, এটাকে কেন্দ্র করে সবার লাইনটা সোজা হয়ে গেছে। আমি আবার আনডু করে নিচ্ছি। এখানে যদি ক্লিক করি পরেরটা সেন্টার, অর্থাৎ এই যে লাইনটা আছে এই লাইনের একদম সেন্টারে যে আছে, তো সেন্টারে মানে এখান থেকে শুরু করে এই কর্নার থেকে এটা ঠিক মাঝামাঝিতে এখানে এগুলো সব চলে আসবে, সবাই নিজের নিজের পজিশন ছেড়ে এই জায়গাতে আসবে। একটু খেয়াল করেন, সবাই কিন্তু নিজ নিজ জায়গা ছেড়ে। আমি যদি একটু কন্ট্রোল টি দেই, কন্ট্রোল টি দিলে এই যে বক্সটা তৈরি হয়েছে এই বক্সের যে সেন্টারটা, ঠিক আছে, এই জায়গাতে আসবে, এই সবগুলোর সেন্টারে এটা চলে আসবে আমরা যদি এখানে ক্লিক করি। আর লাস্টেরটা হচ্ছে বটম এজ, বটম এজ মানে নিচে যে আছে তাকে কেন্দ্র করে সবার লাইন সোজা হবে। এই হচ্ছে আপনার হরিজন্টাল লাইন যদি হয় তাহলে।
আর পরের যেটা আছে এই যে এখানে ভিতরে আবার আমরা যদি 3 ডটে ক্লিক করি তাহলে যে ভিতরে ডিস্ট্রিবিউটটা পাবো। প্রথম 3টা হচ্ছে অ্যালাইন, প্রথম 6টা অ্যালাইন, পরের 6টা হচ্ছে ডিস্ট্রিবিউট। ডিস্ট্রিবিউটটা মানে কি, এই যে দেখেন গ্যাপ গুলো কিন্তু সমান নাই, কোনোটাতে গ্যাপ বেশি, কোনোটাতে গ্যাপ কম, কোনোটাতে অনেক কম। তো এই যে গ্যাপটা আছে এই গ্যাপটাও আমরা এইখানে এই ক্লিক মানে এখানকার যে অপশনগুলো আছে এগুলোতে ক্লিক করে গ্যাপটা সমান করতে পারবো। তো গ্যাপটা যদি আমরা চোখের আন্দাজে করি তাহলে দেখা যাবে যে অনেক সময় একটু কম বেশি হবে, আবার অনেক সময় একটা একটা করে ধরে ধরে কাজ করতে হয়। বাট এখান থেকে যদি আমরা এক ক্লিকে করে ফেলতে পারি তাহলে জিনিসটা অনেক ইজি হয়। তো এখানে এই যে হরিজন্টাল সেন্টার এখানে দিচ্ছি, দেখেন সবগুলোর গ্যাপটাও সমান হয়ে গেছে। তো এটাই হচ্ছে অ্যালাইন আর ডিস্ট্রিবিউটর কাজ। অ্যালাইনের কাজ হচ্ছে লাইন সোজা করবে একাধিক লেয়ারের ভিতরে। ডিস্ট্রিবিউটর কাজ হচ্ছে কি, যে যতগুলো শেপ থাকবে বা যতগুলো লেয়ার থাকবে সবগুলোর মধ্যে গ্যাপটা ঠিক করে দিবে। তো আমি এই লাইনটাকে জাস্ট এখানে একটু ভার্টিক্যাল করে দিচ্ছি। ওকে, এরপরে যদি এগুলোকে এভাবে একটু করে নেই তাহলে জিনিসটা বুঝতে পারবেন। এই পরের যেটা ছিল প্রথম যেগুলো ছিল যেমন এই যে এটা এখানে হচ্ছে বলতেছে যে অ্যালাইন লেফট এজ, মানে এই যে লেফট যে আছে তাকে কেন্দ্র করে অ্যালাইন হবে। এটা হচ্ছে সেন্টার, এটা হচ্ছে রাইট। ওকে, একই জিনিস দুই ভাবে করা যাবে, মানে এই লাইনের উপরে ডিপেন্ড করে আপনি এই তিনটা অথবা এই তিনটা ব্যবহার করবেন। আর এটা যেহেতু এখন একটা ইয়ে আসছে ভার্টিক্যাল একটা লাইন, তো আমরা এখানে সেন্টারে যদি দিই তাহলে এই যে সবগুলো মিলে সবগুলো যে ডিস্ট্রিবিউটটা আছে গ্রাফটা আছে এটাও সমান করে দিছে। আচ্ছা, তো আমাকে একটু বলেন এই কয়েকটা বিষয় লাইন ডিস্ট্রিবিউট পর্যন্ত সবগুলো বিষয় ক্লিয়ার হয়েছে কিনা। এরপরে আমরা ব্লেন্ডিং অপশনটা দেখব। আচ্ছা, আচ্ছা এখানে কোর্সের আউটলাইনটা দেওয়া আছে, গ্রুপে দেওয়া আছে, অথবা এই যে এখানেও মেবি দেওয়া আছে। এই যে কোর্সের আউটলাইনের এইখানে পাবেন, ঠিক আছে, সবগুলো এই একটা লিংকে পেয়ে যাবেন। আচ্ছা, তারপরে আরেকজন বলছেন যে পিডিএফ দেওয়া যায় কিনা শর্টকাট কি। পিডিএফ আপাতত দেওয়া যাচ্ছে না, একটু লিখে নেবেন সবগুলো, তাহলে সুবিধা হবে। প্রত্যেকটা ক্লাসে যে শর্টকাট কি গুলো বলা হচ্ছে এগুলো একটু লিখে নিন। আচ্ছা, আর প্র্যাকটিস করলে এই জিনিসগুলো ক্লিয়ার হয়ে যাবে। প্রথম দিকে হয়তো বা একটু মনে রাখতে হবে বা বারবার দেখতে হবে শর্টকাট কি গুলো, প্র্যাকটিস করতে করতে এগুলো ঠিক হয়ে যাবে। আচ্ছা, এখন আমরা ব্লেন্ডিং অপশনের কাজটা একটু দেখি, এটার কাজটা কি, ব্লেন্ডিং অপশন কি বা এটার কাজটা কি। ওকে, তো ব্লেন্ডিং অপশনটা আমরা যাব, তো তার আগে আমি এখানে একটা শেপ ক্রিয়েট করে নিচ্ছি। তো ব্লেন্ডিং অপশনটা মূলত হচ্ছে একটা লেয়ারে ইফেক্ট তৈরি করার কাজে ব্যবহার হয়ে থাকে। বিভিন্ন ধরনের ইফেক্ট আমরা ব্লেন্ডিং অপশন থেকে দিতে পারবো। এর আগে একটা ছিল ব্লেন্ড মোড। ওকে, ব্লেন্ড মোড ছিল একটা, আর এখন হচ্ছে আমরা দেখতেছি হচ্ছে ব্লেন্ডিং অপশন, দুইটা আলাদা। ব্লেন্ড মোড হচ্ছে এটা, এগুলোকে বলা হচ্ছে ব্লেন্ড মোড। আর ব্লেন্ডিং অপশন যেটা সেটা হচ্ছে লেয়ারের ভিতরে এই যে এখানে ডান দিকে যে ফাঁকা জায়গা আছে এখানে ডবল ক্লিক করলে এই যে ব্লেন্ডিং অপশনটা আসবে, যে ব্লেন্ডিং অপশন অথবা যে লেয়ার স্টাইল। আচ্ছা, এটা এখানে ডবল ক্লিক করলে আসবে। রাইট মাউস যদি ক্লিক করেন তাহলেও আপনি পাবেন একদম উপরে ব্লেন্ডিং অপশন, একই জিনিসই আসবে। আবার নিচে এখানে এফএক্স লেখা আছে, এই এফএক্স এ ক্লিক করলেও আপনি ব্লেন্ডিং অপশনটা পাবেন। তো যেখান থেকেই নিয়ে আসেন জিনিস একই, কাজটাও একই। তো ব্লেন্ডিং অপশনের মূলত কাজটা কি, এখানে লেখাই আছে যে লেয়ার স্টাইল, অর্থাৎ আমরা একটা লেয়ারে স্টাইল অ্যাড করতে পারবো। তো কি কি স্টাইল আছে, তো এই জায়গাতে অনেকগুলো স্টাইল আছে। আমরা যদি একটু মানে দেখি সবগুলো কম বেশি তাহলে বুঝতে পারবো। তো প্রথমে যেটা আমরা পাচ্ছি বেভেল এন্ড এমবোস। তো এটার কাজ হচ্ছে যেই লেয়ারটাতে আপনি এই স্টাইলটা অ্যাড করবেন বা এই ইফেক্টটা অ্যাড করবেন, এখানে দেখতে পাবেন যে একটু 3D টাইপের একটা কাজ এখানে চলে আসছে বা 3D টাইপের একটা ইফেক্ট তৈরি হয়ে গেছে। খুবই অল্প পরিমাণে হয়েছে, খুব বেশি একটা বোঝা যাচ্ছে না। এগুলোর ভ্যালু গুলো আমরা যদি এখানে কম বেশি করি
তাহলে জিনিসটা আরেকটু স্পষ্টভাবে বা আরেকটু বড় করে আমরা বুঝতে পারবো। ওকে, তো প্রত্যেকটা অপশনেরই আপনি নামের উপরে ক্লিক করবেন। যখন এটা অ্যাপ্লাই করবেন কোথায় ক্লিক করবেন? এই নামের উপরে। শুধু যদি টিক চিহ্নটাতে ক্লিক করেন তাহলে ওই কাজটা অ্যাপ্লাই হবে ঠিকই, বাট ওইটার সেটিংসটা ডান পাশে আসবে না। এই জন্য নামের উপরে ক্লিক করতে হবে, তাহলে এটা অ্যাপ্লাই হওয়ার সাথে সাথে সেটিংসটাও চলে আসবে। তো এই জন্য নামের উপরে ক্লিক করবেন। তো বেভেল অ্যান্ড ইমবোসে এই নামে ক্লিক করার পরে দেখেন এখানে বেশ কিছু সেটিংস আসছে। তো প্রত্যেকটাতে এরকম সেটিংস আসবে, আর এই সেটিংস গুলো এগুলো হচ্ছে কোনো নির্দিষ্ট বা কোনো ফিক্সড করা কিছু নাই। এটা প্রয়োজন মতো আপনাকে চেঞ্জ করে করে দেখতে হবে এবং যেটা পারফেক্ট হয় সেটা আপনাকে রাখতে হবে। ওকে, তো আমরা যদি একটু দেখি যে স্টাইলের ভিতরে 5টা স্টাইল পাচ্ছি: আউটার বেভেল, ইনার বেভেল, ইমবোস, পিলো ইমবোস বা স্ট্রোক ইমবোস। তো আমি আগে একটু সাইজটা বাড়াই নিচ্ছি। সাইজটা বাড়ালে দেখেন এই যে এখানে এই যে সাইজটা, এই যে 3D টাইপের যে ইফেক্ট আসছে এটার সাইজটা একটু বেড়ে গেছে। আচ্ছা, তারপরে ডেপথটা এখন 100% আছে। এটাকে যদি বাড়ায় দেয় আপনি নিজেই মানে এগুলো কম বেশি করবেন, নিজেই বুঝতে পারবেন যে আসলে কি কি পরিবর্তন হচ্ছে। এখানে আপনি কাজ করবেন আর এই জায়গাতে আপনি প্রিভিউটা দেখবেন। ওকে, তার মানে আমরা দেখতে পাচ্ছি যে ডেপটা বাড়ানোর মাধ্যমে এই যে উঁচু নিচুর যে ডেপটা ক্রিয়েট হয়েছে, যে উঁচু নিচু যেটা মনে হচ্ছে এই জিনিসটা কম বেশি হচ্ছে। তারপরে এই যে এখানে আপ ডাউন, আপ হচ্ছে এখন আপ আর ডাউন, এই যে কালো কালারটা আছে এই পাশে, সাদা আছে এই পাশে, এইটা জাস্ট চেঞ্জ হয়ে যাবে। এই যে আপ ডাউনে একটা আরেক মানে জায়গা পরিবর্তন করে একটা জায়গায় আরেকটা চলে আসতেছে। সাইজটা তো আমরা দেখতেছি যে সাইজটা বাড়ালে যেরকম বড় হয়ে যাচ্ছে, ছোট করলে এটা ছোট থাকতেছে। তারপরে সফটওয়্যারটা যদি দেখি, সফটওয়্যারটা হচ্ছে হালকা করে এই যে এখানে এই জায়গাটাতে হালকা করে একটু কি করতেছে, স্মুথ করতেছে অথবা একটু শার্প করতেছে। এদিকে ধীরে স্মুথ হচ্ছে, এদিকে ধীরে একটু শার্প শার্প ভাব থাকতেছে। তো এগুলো হচ্ছে সবকিছু পরিবর্তন করে করে দেখবেন। এখন হচ্ছে এই যে এই শ্যাডোটা আছে হচ্ছে এই পাশে, মানে কালো অংশটা এই পাশে আছে। তো আমরা যদি কালো অংশটাকে নিচের দিকে দিতে চাই, সাদাটাকে উপরের দিকে দিতে চাই, তাহলে এই যে এখানে অ্যাঙ্গেলটা আমরা চেঞ্জ করতে পারবো। ওকে, অথবা এই যে ভিতরে এখানে ক্লিক করে অ্যাঙ্গেলটা আপনি চেঞ্জ করতে পারবেন। এই যে 90 ডিগ্রি যদি আমরা দিয়ে দিই তাহলে উপরের দিকে এরকম সাদা আর নিচের দিকে হচ্ছে কালো অংশটা থাকতেছে। তো এভাবে প্রত্যেকটা জিনিস আমরা এখান থেকে চেঞ্জ করে করে অ্যাপ্লাই করতে পারবো আর কি। প্রথম যেটা আছে এটার কাজ হচ্ছে এই ইয়েটা অ্যাপ্লাই করা, মানে 3D টাইপের একটা ইফেক্ট অ্যাপ্লাই করা। এটা এখানে একটা শেপে অ্যাপ্লাই করছি, আপনি চাইলে এখানে একটা টেক্সটেও অ্যাপ্লাই করতে পারবেন। আচ্ছা, কন্ট্রোলটা কি? কন্ট্রোলটাতে আমি ক্লিক করতেছি। কন্ট্রোলটাতে হচ্ছে এই যে স্টাইলটা আসছে এখানে, এই স্টাইলটাতে বেশ কিছু অপশন এখানে দেওয়া আছে। আমরা একদম শুরুটা এখানে ডিফল্ট ভাবে সিলেক্ট করা আছে, আমরা যদি চাই চেঞ্জ করতে পারবো। যে এখানকার এই স্টাইলগুলো বিভিন্ন ভাবে এটা অ্যাপ্লাই হচ্ছে বা চেঞ্জ হচ্ছে আর কি। তো এখান থেকে আপনি আপনার প্রয়োজন মতো পছন্দ মতো সিলেক্ট করে দিবেন। তো আমি এটা ফার্স্ট এটা সিলেক্ট রাখতেছি। টেক্সচারটা হচ্ছে যে প্যাটার্ন আমরা যেগুলো দেখেছিলাম, তো সেই প্যাটার্ন গুলো আমরা চাইলে এখানে ব্যবহার করতে পারবো এবং সেই প্যাটার্নটাতেও হচ্ছে কি হবে, এই ডিজাইনটা, এই যে আপনার ইফেক্টটা অ্যাপ্লাই হচ্ছে। দেখেন এখানে দেখতে মনে হচ্ছে কি এই জায়গাতে উঁচু নিচু একটা ভাব চলে আসছে। তো এগুলো আসলে খুব বেশি একটা এই দুটা লাগবে না, কন্ট্রোলটা বা টেক্সচারটা। নরমালি বেভেলটা কিছু ক্ষেত্রে লাগবে, বাট এইটাও খুব বেশি যে ব্যবহার হবে বেভেলটা সেরকমও না। আর পরের গুলো কম বেশি একটু লাগবে। যেমন হচ্ছে পরেরটাতে যদি আমি যাই, স্ট্রোকটা কি, যে আমরা স্ট্রোকে একটা কালার দিতে পারবো। ওকে, যেমন ধরেন আমি এখানে লাল কালার দিচ্ছি, এই যে সাইজটা বাড়ায় দিচ্ছি। তারপরে হচ্ছে পজিশন আছে, ইনসাইড, আউটসাইড, সেন্টার। ইনসাইড মানে হচ্ছে আমাদের শেপের ভিতরে, মানে শেপের যে বর্ডার, ওই বর্ডারের ভিতর থেকে এটা আসবে। আউটসাইড মানে হচ্ছে যে এখন আমাদের এটা বর্ডারটা হচ্ছে এটা, আউটসাইডে দিলে এখান থেকে ওই দিকে যাবে, বাইরের দিকে যাবে। আবার যদি সেন্টার দেই তাহলে ভিতরে অর্ধেক বাইরে অর্ধেক এভাবে থাকবে। ওকে, কালার চেঞ্জ করতে পারবেন। তো এখন ধরেন এই যে শেপের ভিতর আমরা যে স্ট্রোকটা দিলাম, এই স্ট্রোকটা তো ফিল এবং স্ট্রোক এখান থেকেও দিতে পারছি। কোন শেপ, কোন টুলের ক্ষেত্রে? শুধুমাত্র শেপ টুলের ক্ষেত্রে পারছি। আর যদি এটা একটা সিলেকশন করা থাকে বা সিলেকশন করে যদি আমি একটা কালার অ্যাপ্লাই করি, সেক্ষেত্রে কিন্তু স্ট্রোক দেওয়ার সুযোগটা নাই। আবার ধরেন টেক্সট লেয়ারে আমি কিছু লিখলাম, টেক্সট লিখলাম, তো টেক্সট লেয়ারেও এই স্ট্রোক দেওয়ার কোনো অপশন আশেপাশে পাবেন না।
তো ওইখানেও আপনারা কি করতে পারবেন, এই স্ট্রোক থেকে স্ট্রোকটা দিতে পারবেন। অথবা মনে করেন যে একটা ছবি আপনি পিএনজি করছেন, তো ওই ছবির চারপাশ দিয়ে আপনি একটা স্ট্রোক দিবেন। ওকে, তো সেক্ষেত্রে আপনি এই স্ট্রোক থেকে অ্যাপ্লাই করতে পারবেন। বাট নর্মালি এই জিনিসগুলো অন্য কোথাও পাবেন না। এই হচ্ছে স্ট্রোক। আর তারপরে আছে হচ্ছে ইনার শ্যাডো। ইনার শ্যাডো হচ্ছে একটা ভিতরের দিকে যেরকম একটা শ্যাডো ক্রিয়েট করে। সাইজটা যে একটু বাড়ায় দিচ্ছি, এই যে এইটা অবজেক্টের ভিতরের দিকে একটা শ্যাডো তৈরি করবে। ওকে, শ্যাডোটা আসবে ভিতরের দিকে, অবজেক্টের ভিতরের দিকে। এগুলো প্রয়োজন মতো আমরা আসলে ব্যবহার করব। তারপরে ইনার গ্লো আছে। ইনার গ্লোটা হচ্ছে কালারটা চেঞ্জ করে দেই, ব্যাকগ্রাউন্ড সাদা, এটাও সাদার জন্য বোঝা যাচ্ছে না। তারপরে এখান থেকে অপাসিটিটা কমানো আছে, এটাকে আমি 75% করে দিচ্ছি। তারপরে এখানকার কালার মোডটা স্ক্রিন ছিল, নরমাল করে দেই। আচ্ছা, তারপরেও এখানে কিছু বোঝা যাচ্ছে না কারণ সাইজটা অনেক কম আছে। আচ্ছা, এই যে এখন সাইজটা একটু বাড়াই দিচ্ছি, দেখেন ইনার গ্লো। গ্লো মানে হচ্ছে কি, লাইটের যে আলোটা, মানে একটা লাইট যখন জ্বলে, ওই লাইটের আলোটা কি হয়, লাইটের আলোটা যেরকম ছড়ায় যায় ওটাকে গ্লো বলে। তো এরকম আর কি, আপনি ধরেন একটা শেপে বা যে কোনো একটা কিছুতে আপনি কি করবেন, একটা লাইটের একটা আলো ছড়াতে চাচ্ছেন লাইটের মতো। তো এটা যদি অবজেক্ট ভিতরের দিকে হয় তাহলে ইনার গ্লো, আর সেম জিনিসটা আবার আউটার গ্লো বলে, এটা হচ্ছে যে নিচে আছে। অর্থাৎ এই সেম ইফেক্টটা যদি বাহিরে দিতে চাই, শেপের বাহিরে, তাহলে হচ্ছে আউটার গ্লো। ওকে, এখান থেকে আমি কালারটা নরমাল করে নিয়েছি, এই যে। তো এটা সাইড দিয়ে হচ্ছে আসতেছে ইনার গ্লো হওয়ার কারণে। আচ্ছা, এরপরে আরেকটা আছে হচ্ছে সাটিন। সাটিনটাতে এই যে এই টাইপের একটা কালো কালারের একটা ইয়ে আসতেছে, আমরা ডিজাইন আসতেছে, এটা আমরা চাইলে কালারটা পরিবর্তন করতে পারবো। তো এটা আজ পর্যন্ত আমার কোনো কাজে আসলে এখনো ব্যবহার হয় নাই। তো এই হচ্ছে এটার ব্যাপার, যে আমরা সাইজটা কম বেশি করতে পারতেছি। তারপরে এটার অ্যাঙ্গেলটা আমরা চেঞ্জ করতে পারবো, এই যে এরকম এই যে ডিস্টেন্সটা আর কি কম বেশি করার মাধ্যমে এই যে এটা হবে আর কি। ওকে, তো এইটা সাটিনের মাধ্যমে করা যাচ্ছে। আমরা কালারটা যেটা দিব সেটা দিয়ে আসবে, ডিফল্ট ভাবে কালো কালারটা থাকবে। তারপর এটা আছে হচ্ছে কালার ওভারলে। কালার ওভারলের কাজ হচ্ছে কালার পরিবর্তন করা। আপনি যে কোনো একটা শেপে যে কালারই থাকুক না কেন, আপনি চাইলে এখান থেকে কালারটা চেঞ্জ করতে পারবেন। কালার ওভারলের পরে আছে হচ্ছে গ্রেডিয়েন্ট ওভারলে। নরমালি ধরেন এই যে কালার ওভারলে যেটা, যে একটা সিলেকশন করলাম, ওই সিলেকশনে কালার অ্যাপ্লাই করলাম। এখন ওইটাকে যদি কালার পরিবর্তন করতে চাই তাহলে কি করতে হতো, আবার পুনরায় সিলেকশন করে তারপর হচ্ছে কালার চেঞ্জ করতে হতো। বাট কালার ওভারলে থেকে যদি আপনি কালার চেঞ্জ করেন তাহলে আর অতিরিক্ত সিলেকশন করার প্রয়োজনটা হচ্ছে না। আচ্ছা, গ্রেডিয়েন্ট ওভারলেতে হচ্ছে আমরা গ্রেডিয়েন্ট কালারটা অ্যাপ্লাই করতে পারবো। ওকে, গ্রেডিয়েন্ট কালার আমরা যেগুলো দেখেছি, এই যে এই সবগুলো কালার এখানে পাওয়া যাবে। তারপরে হচ্ছে আমরা গ্রেডিয়েন্ট বানাইতেও পারবো, যা যা শিখেছিলাম গ্রেডিয়েন্ট টুলের ক্ষেত্রে সবকিছু আছে এখানে। অর্থাৎ আমরা কালার চেঞ্জ করতে পারবো, যেরকম গ্রেডিয়েন্টটাও আমরা এখান থেকে অ্যাপ্লাই করতে পারবো শেপের ভিতরে। তারপরে হচ্ছে প্যাটার্ন ওভারলে। প্যাটার্ন ওভারলে থেকে হচ্ছে আমরা প্যাটার্ন স্টেম টুল দিয়ে প্যাটার্ন অ্যাপ্লাই করা শিখেছিলাম, সেই জিনিসটা এখানেও আছে। তো এখানে আমরা এটা জাস্ট ক্লিক করলেই চেঞ্জ হয়ে যাচ্ছে, এখানে ক্লিক করে ড্র্যাগ করার দরকার হচ্ছে না। আরেকটা সুবিধাটা হচ্ছে যে এখানে স্কেল করা যায়। আমরা যে প্যাটার্নটা এখানে অ্যাপ্লাই করলাম, এই প্যাটার্নটাকে আমি যদি ছোট করে দিতে চাই, এটা দেখেন ছোট করে দেওয়া যাচ্ছে। ওকে, ছোট করে দেওয়া যাচ্ছে। কিন্তু প্যাটার্ন স্ট্যাম্প টুল দিয়ে করলে ওই ছোট বড় করার কাজটাও পাওয়া যায় না। তারপরে আউটার গ্লো, একটু আগে বললাম যে আউটার গ্লোটা হচ্ছে বাইরের দিকে যদি আমরা কোনো একটা আলো ছড়াতে চাই, সেক্ষেত্রে হচ্ছে আমাদের আউটার গ্লোটা লাগে, এই যে এরকম। ওকে, তো ধরো আমি যদি এখানে কালারটা রেড কালার দেই, আচ্ছা, তারপরে আউটার গ্লো থেকে এটার সাইজটা একটু ছড়াই দিচ্ছি। আচ্ছা, তারপরে ধরেন আমি এখানে স্ট্রোকে একটা কালার দিয়ে নিচ্ছি, স্ট্রোকটা ইনসাইড দিচ্ছি। আচ্ছা, এরপরে স্ট্রোকের কালারটা হালকা করে একটু লাইটের একটা নিয়ন ইফেক্ট বলে এগুলোকে, যে ধরেন একটা লাইট জ্বললে যে এরকম একটা ইফেক্ট তৈরি হয়, ওই জিনিসটা আর কি। এই ক্ষেত্রে এই যে সাইড দিয়ে হচ্ছে এরকম একটু আলোর একটা ইয়া দিচ্ছি, আর বাহির দিক দিয়ে হচ্ছে আউটার গ্লো। আউটার গ্লো দিলে তখন এই যে মনে হবে যে কি আপনার এটা লাইট জ্বলতেছে আর কি।
ওকে, আরো কিছু কাজ করলে একদম এক্স্যাক্টলি ওই জিনিসগুলো আসবে। তো এগুলোর মাধ্যমে আর কি সেই ধরনের ইফেক্ট গুলো ব্যবহার করা হয়। আচ্ছা, এরপরে ড্রপ শ্যাডো। আমি এই ড্রপ শ্যাডোটাতে একটু ক্লিক করলাম। ড্রপ শ্যাডোটা হচ্ছে যে বাহিরের দিকে অবজেক্টের বাইরে একটা শ্যাডো ক্রিয়েট করবে। এই শ্যাডোটা আমরা এই যে মাউস দিয়ে পজিশনটাকে ফিক্স করতে পারবো অথবা ডিসটেন্স থেকে আমরা এটাকে চেঞ্জ করতে পারবো। সাইজটা হচ্ছে এটাকে ব্লার করবে। এখন 3 পিক্সেল ব্লার করতেছে, এটাকে যদি আমরা একটু বাড়ায় দেই তাহলে যে একটু বেশি পরিমাণে ব্লার করে দিল। ওকে, তো ড্রপ শ্যাডো দিতে চাইলে আমরা এখান থেকে এটাকে দিতে পারতেছি। শ্যাডোটা আপনি কই রাখবেন, মাউস দিয়ে এভাবে ডিসটেন্সটা এবং অ্যাঙ্গেলটা আপনি চেঞ্জ করতে পারবেন। আচ্ছা, তো এখন আমি চাইলে এখানে কয়েকটা অপশন একসাথে অ্যাপ্লাই করতে পারবো, কোনো সমস্যা নাই। যেমন ধরেন আমরা এখান থেকে এটা দিচ্ছি, স্ট্রোক দিলাম, ড্রপ শ্যাডো দিচ্ছি, বেভেল বুস্টও আমি দিলাম। দেওয়ার পরে আমি যদি ওকে দেই তাহলে এই যে দেখেন লেয়ার প্যানেলে যে ইফেক্ট আসছে, ইফেক্টের পরে কি কি ইফেক্ট অ্যাপ্লাই করছি, বেভেল, স্ট্রোক এবং ড্রপ শ্যাডো, এই তিনটা বিষয় আমরা অ্যাপ্লাই করছিলাম। তো যার কারণে এই তিনটা বিষয় একসাথে এটা দেখা যাচ্ছে। এখন নতুন যদি আরেকটা লেয়ার নেওয়া হয়, যেমন ধরো আরেকটা আমি শেপ করলাম, এখন এই শেপের ভিতরে আমি কি চাচ্ছি যে সেম ইফেক্ট আমি এখানেও অ্যাপ্লাই করব। তো এটার জন্য আমরা এখানে রাইট মাউস ক্লিক করে কপি লেয়ার স্টাইল পাবো। ওকে, কপি লেয়ার স্টাইল, আর এখানে এসে যদি আমরা পেস্ট লেয়ার স্টাইল করি তাহলে সেম ইফেক্টটা এখানে অ্যাপ্লাই হয়ে গেল। এইভাবে আমরা একটা লেয়ারের স্টাইল গুলো কপি করে আরেকটা লেয়ারও আমরা দিতে পারবো। আচ্ছা, তো গত ক্লাসের যে বিষয়টা আমি বলতে লাগছিলাম যে এখানে যে এই এই কাজটা যারা করেছেন তারা হয়তো বা এই প্রবলেমটা ফেস করেছেন, যে এখানকার এই যে ও বা ইউ, ঠিক আছে, যে ইউ এটা কিভাবে লিখছে, যে ইউটা, তো এই ইউটা হচ্ছে এইভাবে লেখা। যেমন ধরেন আমি ইউটা লিখে নিচ্ছি। ওকে, ইউটা লিখলাম, লেখার পরে এখানে আমরা বেভেল ইনবক্স থেকে হচ্ছে স্ট্রোক দিব। তো এখানে মানে নরমালি টেক্সটের ভিতরে কিন্তু আপনি কোথাও স্ট্রোক দেওয়ার অপশন পাবেন না, এখান থেকে দিতে হবে। স্ট্রোকটা আমি দিলাম, এখান থেকে ধরেন এটা দিচ্ছি। ওকে, এখন এটার এই যে ফিল কালারটা কিন্তু ছিল না, তো ফিল কালারটা নাম করে দিলে আমাদের কি থাকতেছে, শুধুমাত্র বাইরের স্ট্রোকের কালারটা থাকতেছে। ওকে, তো এবং এই স্ট্রোকের কালার দিয়ে হচ্ছে এই যে ইউটা লেখা, আর ও যেটা আছে ওটা হচ্ছে আপনার শুধুমাত্র কি এই বাইর সাইডে হচ্ছে স্ট্রোক, আর ভিতরে আলাদা করে একটা শেপ দেওয়া আছে। যেমন এখানে আমি যদি এটাকে ও ও লিখি, ও লিখলাম, এই যে ও হয়েছে। এখন এই যে ভিতরের যে জায়গাটা আছে এটা আবার আলাদা একটা শেপ দিয়ে এটাকে ফিল করা আছে। ওকে, এই যে এরকম করে এটা হচ্ছে আপনার ফিল করা আছে আর কি, এইভাবে আর কি ওটা করা। আচ্ছা, তো এ হচ্ছে মোটামুটি আমাদের ব্লেন্ডিং অপশনের কাজ। ব্লেন্ডিং অপশন দিয়ে আমরা অনেক সুন্দর সুন্দর কাজ করতে পারবো, এবং বিশেষভাবে হচ্ছে বিশেষ করে এই লেয়ার কালার চেঞ্জ করা, তারপরে হচ্ছে যে কালার ওভারলে, স্ট্রোক, ড্রপ শ্যাডো, এই জিনিসগুলো বিশেষ করে আমাদের সব সময় কম বেশি প্রয়োজন হবে। তো এটা ক্লিয়ার হয়েছে কিনা একটু জানান। আর হয়তোবা আমি যেটা ভাবতেছি যে অনেকগুলো বিষয় তো মনে রাখতে পারবেন না, এটা স্বাভাবিক, এটা প্র্যাকটিস করে করে মনে রাখতে হবে। তো এখানে একটা জিনিসই মাথায় রাখবেন ব্লেন্ডিং অপশনের ক্ষেত্রে, যে এখানে আসলে কোনো কিছুই আপনার মনে রাখার দরকার নাই, কারণ সবগুলো অপশনে কি এটা চেঞ্জেবল, আপনাকে চেঞ্জ করে দেখে জিনিসটাকে বুঝতে হবে। বাট আপনি যদি বুঝেন যে লেয়ার স্টাইল বা ব্লেন্ডিং অপশনের মেইন কাজটা কি, তাহলে আপনি কিন্তু যে কোনো কাজে ওটা অ্যাপ্লাই করতে পারবেন। তো ব্লেন্ডিং অপশনের মেইন কাজটা কি, যে কোনো একটা ইমেজে, যে কোনো একটা শেপে বা যে কোনো একটা লেয়ারে এক্সট্রা কিছু স্টাইল অ্যাড করা। তো ওইখানে স্টাইলগুলোর নাম আছে এবং স্টাইলগুলোর প্রত্যেকটার সেটিংস আছে। তো আপনি একটা স্টাইল অ্যাপ্লাই করবেন, সেটিংস চেঞ্জ করে করে আপনি আপনার পছন্দ মতো যেটা চাচ্ছেন সেটা আপনি যখন পাবেন তখনই ওকে করবেন। ওকে, এটা কি ক্লিয়ার হয়েছে? আচ্ছা, আচ্ছা, ডিটা একটু যদি দেখেন মোটামুটি প্র্যাকটিস করলে হ্যাঁ হয়ে যাবে। ব্লেন্ডিংটা কিভাবে বানাবো, ব্লেন্ডিংটা, আচ্ছা, কথা আটকে যাচ্ছে বারবার।
আচ্ছা, ব্লেন্ডিংটা হচ্ছে এটা দেখালাম, এই যে রাইট মাউস ক্লিক করে আমরা নিয়ে আসতে পারবো এখানে শেপের যে লেয়ারে আছে, লেয়ারের রাইট মাউস ক্লিক করলে ব্লেন্ডিং অপশনটা পাবেন, এবং ডবল ক্লিক করলেও আসবে, যেখানে ডবল ক্লিক করলেও এটা আসবে। আবার নিচে হচ্ছে এখানে আছে হচ্ছে এই যে এফএক্স লেখা আছে, এখানে ক্লিক করলেও এটা পাবেন। ওকে, তো কয়েক জায়গা থেকে এটা 3 ভাবে এটা নিয়ে আসা যাচ্ছে। আচ্ছা, ডিটা হচ্ছে সেম, ডিটা হচ্ছে যদি দেখেন ডি ওই একই ভাবে, ওই যে ওটা যেভাবে করা হয়েছে ডিটা ওইভাবেই করা। ঠিক আছে, এখানে ডিটা হচ্ছে সেম ওয়েতে করা, স্ট্রোকে কালার, ফিল কালার অফ, আর ভিতরে আলাদা একটা শেপ। স্ট্রোকে কালার, ফিল কালার অফ, আর এইখানে আলাদা করে একটা শেপ তৈরি করা আছে। ঠিক আছে, যে এখানে আলাদা করে একটা শেপ তৈরি করা আছে, আপনারা যেটা পেন টুল দিয়ে মানে দেখেছিলেন ওইভাবে একটা শেপ করে নিলে এটা হয়ে যাবে। এটা হচ্ছে একটা শেপ করা আছে। তো যেটা হচ্ছে নরমালি পারবেন না বা যেটা নরমালি হবে না, জাস্ট এক সমাধান একটাই, পেন টুল। পেন টুল ব্যবহার করবেন, সব সমস্যার সমাধান পেয়ে যাবেন। ওকে, যদি নরমালি কোনো কিছু মনে হয় যেটা কিভাবে হবে, কোনো শেপ টুল বা কোনো সিলেকশন টুল বা এগুলোতে হচ্ছে না, তখন আপনি সরাসরি কাকে নেবেন, পেন টুলটা ব্যবহার করবেন। আচ্ছা, আমরা পরবর্তী টপিকে যাই। আহ, আশা করি এতটুকু ক্লিয়ার হয়েছে। তো পরবর্তী যে বিষয়টা আছে এটা হচ্ছে অ্যাডজাস্টমেন্ট লেয়ার। অ্যাডজাস্টমেন্ট লেয়ারটা হচ্ছে আমরা এর আগে একটা ক্লাসে ওই যে ডস টুল বার্ন টুলের কিছু বিষয় দেখেছিলাম। তো ওইখানে যে কাজগুলো আমরা দেখছিলাম, তো ওই ধরনের কিছু কাজ আমরা আজকে আরো ভালোভাবে আমরা করতে পারবো। তো সেটা একটু দেখাচ্ছি। যেমন ধরেন আমি এই ইমেজটাকে একটু ফটোশপ ওপেন করে নিচ্ছি, তারপরে আমি যাচ্ছি হচ্ছে লেয়ার প্যানেলের একদম নিচে, এই যে এখানে আছে হচ্ছে অ্যাডজাস্টমেন্ট লেয়ার, ক্রিয়েট নিউ ফিল অর অ্যাডজাস্টমেন্ট লেয়ার। এখানে যদি আমরা ক্লিক করি তাহলে অনেকগুলো অপশন পাচ্ছি। তো একটু আগে ব্লেন্ডিং অপশন যেরকম দেখলাম, ব্লেন্ডিং অপশনের ক্ষেত্রে আমি কি বললাম, ব্লেন্ডিং অপশনের মেইন কাজটা মনে রাখতে হবে, মানে প্রত্যেকটা জিনিসের মেইন পয়েন্টটা আপনাকে মাথায় রাখতে হবে। এটা একটু খাতায় লিখে রাখবেন প্রত্যেকটা বিষয়, তাহলে সহজ হবে। পরে ভুলে গেলেও আপনি একটু খাতা দেখে নিলে বিষয়টা ক্লিয়ার হয়ে যাবে। ব্লেন্ডিং অপশনের মেইন কাজটা কি, একটা লেয়ারে স্টাইল অ্যাড করা। তো এই এতটুকু যদি আপনি বোঝেন তাহলে আপনি যে কোনো স্টাইল অ্যাড করতে পারবেন। সেই স্টাইলটা কেমন চাচ্ছেন সেটা আপনার সেটিংস থেকে চেঞ্জ করে আপনি সেটা অ্যাপ্লাই করতে পারবেন। তো এখন আমরা দেখতেছি হচ্ছে কি অ্যাডজাস্টমেন্ট লেয়ার। তো অ্যাডজাস্টমেন্টের লেয়ারেরও অনেকগুলো অপশন আমরা দেখতে পাচ্ছি, বাট এখানেও সেম কথা, যে এই জায়গাতেও আমরা মানে এটার মেইন কাজটা যদি বুঝি তাহলে আমরা কি করতে পারবো, সবগুলো অপশনই আমরা ব্যবহার করে দেখতে পারবো। তো অ্যাডজাস্টমেন্ট লেয়ারের মেইন কাজটা কি, ওই নামের ভিতরে ওইটার কাজটা লুকানো আছে, যে অ্যাডজাস্টমেন্ট লেয়ার অর্থাৎ একটা লেয়ারকে অ্যাডজাস্ট করা। তো কিসের মাধ্যমে অ্যাডজাস্ট করবেন, কালারের মাধ্যমে, বিভিন্ন কালার দিয়ে হচ্ছে অ্যাডজাস্ট করার যে কাজটা সেটা হচ্ছে এই লেয়ার অ্যাডজাস্টমেন্ট বা অ্যাডজাস্টমেন্ট লেয়ার। ওকে, তো এই জায়গাতে অনেকগুলো অপশন আছে, আমি কিছু অপশন দেখাচ্ছি যেগুলো বেশি বেশি প্রয়োজন হবে এগুলো, আর কিছু অপশন আপনারা একটু নিজেরা দেখে নেবেন। তো মেইন কাজটা মাথায় রাখবেন, অ্যাডজাস্টমেন্ট লেয়ারের কাজটা হচ্ছে কি কালার নিয়ে, কালারের অ্যাডজাস্টমেন্টটা মেইনলি করবে। ওকে, তো উপরের দিকে একদম তিনটা আছে, এই তিনটা হচ্ছে সলিড কালার, গ্রেডিয়েন্ট কালার, প্যাটার্ন। যেমন এখানে যদি ক্লিক করি তাহলে একটা লেয়ার আসবে, এবং কোন কালার দিয়ে আমি সেই লেয়ারটা চাচ্ছি সেই লেয়ার কালারটা আমরা চুজ করে দেখাই দিতে পারবো। যেমন ধরেন আমি এই কালারটা চাচ্ছি, ওকে, এই কালারটা আমি চাচ্ছি, দিয়ে ওকে দিলাম, এই যে একটা লেয়ার চলে আসছে। তো অ্যাডজাস্টমেন্ট লেয়ারের এরকম প্রত্যেকটাতে আলাদা আলাদা লেয়ার আসবে, এবং প্রত্যেকটাই হচ্ছে এডিট করা যাবে। যেমন এখানে আমি যদি এখানে ডবল ক্লিক করি তাহলে এই যে কালারটা চেঞ্জ করা যাচ্ছে। তারপর এটা আছে কি গ্রেডিয়েন্ট, গ্রেডিয়েন্টটা হচ্ছে ওই যে গ্রেডিয়েন্ট যে অপশনগুলো আমরা দেখেছিলাম গ্রেডিয়েন্ট টুল দিয়ে, সবকিছু এখানে সেম পাবেন। ওকে, তো এরপরে যদি চেঞ্জ করতে চান এখান থেকে চেঞ্জ করা যাবে। ওকে দিলে সেটা অ্যাপ্লাই হয়ে গেল, এবং এটা এখান থেকে ঠিক যাচ্ছে, আলাদা একটা লেয়ারে আসতেছে, এবং এখানে ডবল ক্লিক করলে এটা আবার চেঞ্জ করা যাচ্ছে। তারপর একটা আছে হচ্ছে প্যাটার্ন, এই একই জিনিস, প্যাটার্নটা অ্যাপ্লাই হয়ে যাবে, কোনো কি করে ট্র্যাক করার প্রয়োজন হবে না। আচ্ছা, এরপরে আছে হচ্ছে ব্রাইটনেস কন্ট্রাস্ট। ব্রাইটনেস কন্ট্রাস্টটা কি,
এই যে ইমেজটা আমরা যেটা ওপেন করছি, এই ইমেজে যদি আমার একটু ব্রাইটনেস প্রয়োজন হয়, অথবা এই ইমেজে যদি আমাদের ব্রাইটনেসটা কমানো দরকার হয়, হ্যাঁ, তো কালারের বিভিন্ন ধরনের প্রয়োজন আছে, কালার কম বেশি করা, কালার চেঞ্জ করা, বিভিন্ন কাজ আছে। তো সেই জিনিসগুলো আমরা এখান থেকে করতে পারবো। তো ফার্স্টে যেটা আছে ব্রাইটনেস কন্ট্রাস্ট, এখানে যে আলাদা একটা লেয়ার আসছে, যে ব্রাইটনেস কন্ট্রাস্ট দুটাতে 0 ভ্যালু আছে, মানে প্রত্যেকটারই আলাদা একটা লেয়ার পাবেন এবং প্রত্যেকটারই কি পাবেন, এই সেটিংসটা পাবেন। এই সেটিংসটা আপনি আপনার প্রয়োজন মতো চেঞ্জ করবেন। যদি মানে প্লাস ভ্যালু দিয়ে এটা ভালো লাগে তাহলে প্লাস রাখবেন, মাইনাসে রাখলে মাইনাস। এটা আসলে ছবির উপর ডিপেন্ড করবে যে কখন প্লাস হবে বা কখন মাইনাস হবে, কখন কন্ট্রাস্টটা আমরা বাড়াবো, কখন ব্রাইটনেসটা বাড়াবো, এটা আসলে ছবি দেখে আপনাকে বুঝতে হবে। তো আরেকটা মানে বিষয় হচ্ছে যে আমরা যখন এখানে কম বেশি করতেছি তখন তো এখানে অ্যাপ্লাই হচ্ছে সেটাও আমরা দেখতে পাচ্ছি। তো ছবির ভিতরে যখন আমরা ব্রাইটনেস কম বেশি করার যে কাজগুলো এগুলো করব, তখন যেটা আমরা খেয়াল রাখবো যে ছবিতে মানে এটা আমার কাছে ভালো লাগতেছে কিনা, এই জিনিসটা আমরা খেয়াল রাখবো। মানে আমি যতক্ষণ নিজে সন্তুষ্ট না হব ততক্ষণ আমি এই জিনিসগুলো একটু কম বেশি করে দেখবো। তো আমি এগুলো ক্লায়েন্ট বলে দিবে না যে ব্রাইটনেসটা তুমি এত পার্সেন্ট দিবা বা কন্ট্রাস্টটা এত পার্সেন্ট দিবা, এগুলো আপনি একজন ডিজাইনার বা আপনি একজন ফটো এডিটর বা ফটোশপের কাজ আপনি জানেন, তো আপনাকে সেই হিসাবে বুঝে কাজটা অ্যাপ্লাই করতে হবে। আমি যদি এখানে ব্রাইটনেস বাড়াতে চাই তাহলে এখানে প্লাস ভ্যালু দিচ্ছি, বাড়তেছে, মাইনাস দিলে এটা কমে যাচ্ছে। আচ্ছা, কন্ট্রাস্টটাতেও এখানে প্লাস মাইনাস, তো কোনটাতে ভালো দেখা যাচ্ছে, যেটাতে আপনার কাছে ভালো লাগবে আপনি সেটাই রাখবেন। ওকে, এখানে আমি দেখতেছি যে এখানে যদি আমি প্লাস ভ্যালু দিই তাহলে ছবিটা একটু একটু গাঢ় হচ্ছে বা একটু ক্লিয়ার হচ্ছে। প্লাস ভ্যালুটা আমার কাছে মনে হচ্ছে ভালো এই ছবির ক্ষেত্রে, তাহলে আমি এখানে প্লাস ভ্যালু রাখতেছি। যদি সেম আরেকটা ইমেজ হয় সেক্ষেত্রে দেখা যাবে ওখানে প্লাস ভ্যালু ভালো লাগতেছে না, ওখানে মাইনাস ভ্যালু ভালো লাগতেছে। তো মানে অ্যাডজাস্ট করার জন্য যা দরকার, যতটুকু দরকার সেটা আপনাকে করতে হবে। ওকে, তো এটা গেল হচ্ছে ব্রাইটনেস কন্ট্রাস্ট। তারপর এটা আছে হচ্ছে লেভেল, এটাও প্রায় একই রকম। এই কালার কম বেশি করতেছে, ব্রাইটনেসটা কম বেশি করবে। এই যে পয়েন্টগুলোকে ডান থেকে বামে যদি দেই, যেখান থেকে যদি আমরা এদিকে দিই তাহলে অন্ধকার হচ্ছে, এদিকে দিলে হচ্ছে এটা কি হবে, আলোটা বাড়বে। আর তারপর এটা হচ্ছে কার্ভ, একই জিনিস, এই প্রথম তিনটা প্রায় একই রকমই কাজ করবে। ওকে, উপরের দিকে এটা টেনে দিলে আলো বাড়বে, নিচের দিকে দিলে আলোটা কমে যাবে। তারপরে আছে হচ্ছে এক্সপোজার। এক্সপোজারটা হচ্ছে লাইটটা অনেক বাড়ায় দিবে, লাইট। মানে এক্সপোজারটা যদি দিই, যে দেখেন অনেক উজ্জ্বল হয়ে যাচ্ছে, অনেক লাইট বেড়ে যাচ্ছে। এক্সপোজারটা কখন দিবেন, যখন দেখবেন যে একটা ছবি খুব বেশি অন্ধকার অন্ধকার, তখন হচ্ছে এক্সপোজারটা দিলে এটা অনেকটাই আলোকিত হয়ে যায়। আর এরপরে ভাইব্রেন্স, তো দেখেন এগুলো যদি সব মনে রাখার চেষ্টা করেন তাহলে হয়তো বা মনে রাখতে পারবেন না। তো এই জন্য এগুলো কি করতে হবে, প্র্যাকটিস করতে হবে। ওকে, প্র্যাকটিস করলে জিনিসগুলো মাথায় থাকবে। আর প্র্যাকটিস করলে এগুলো তো অবশ্যই মাথায় থাকবে, পাশাপাশি হচ্ছে আপনার যে সেটিংস গুলো আছে প্রত্যেকটারই যে সেটিংস আছে সবগুলোতে 0 ভ্যালু পাবেন। তো কম বেশি করে এক একটাতে এক এক রকম অ্যাডজাস্টমেন্ট করতে হবে। তো ভাইবারের স্যাচুরেশন, এটার কাজটা হচ্ছে যে ইমেজের ভিতরে আমরা ওই যে স্যাচুরেশন অ্যাপ্লাই করছিলাম না, এই যে এখান থেকে এই যে স্পঞ্জ টুল দিয়ে যে কাজটা করছিলাম, স্পঞ্জ টুলের দুইটা মোড ছিল, যেখানে স্যাচুরেট আর একটা হচ্ছে ডিস্যাচুরেট। তো এই স্যাচুরেট মোডের যে কাজ এটা করবে হচ্ছে ভাইব্রেন্স স্যাচুরেশনটা, অর্থাৎ কালার যা আছে তাই থাকবে, বাট কালারটাকে আরো গাঢ় করে দিবে, আরো মানে উজ্জ্বলতাটাকে আরো বাড়ায় দিবে। প্লাস ভ্যালু দিলে আর মাইনাস ভ্যালু দিলে এগুলো কমে যাবে। মানে ভাইব্রেন্সটা যদি বাড়ায় দিই, দেখেন এখানে ইয়েলো কালার ইয়েলোই আছে, বাট আরো অনেক গাঢ় হয়েছে। আপনারা স্ক্রিনে কতটুকু দেখতে পাচ্ছেন বা এটা স্ক্রিন শেয়ারে সেটা বলতে পারতেছি না, বাট নিজে যখন আপনি প্র্যাকটিস করবেন তখন আরো ক্লিয়ারলি বুঝতে পারবেন। খুব হালকা করে হয়েছে, আমি স্যাচুরেশনটা বাড়িয়ে দিলে একটু ভালো করে বুঝতে পারবো। ও আচ্ছা, আমার এটাই তো অফ করা, যে স্যাচুরেশনটা বাড়ায় দিচ্ছি। এখন দেখেন অনেক বেশি এটা আলোটা বেড়ে গেছে, আলো বাড়ে নাই, এখানে হচ্ছে কালারটা বেড়ে গেছে। ওকে, তো মাইনাস ভ্যালু দিলে এটা আবার আলোটা কমে যাবে বা
মানে আপনার কালার ছাড়া হয়ে যাবে বা সাদা কালোর দিকে এটা আস্তে আস্তে চলে আসবে। তো এগুলো প্রয়োজন মতো যেটাতে যেরকম লাগবে সেটাতে সেরকম অ্যাপ্লাই করতে হবে। আচ্ছা, আর এরপরে আরেকটা হচ্ছে হিউ স্যাচুরেশন। এটা খুব মজার। হিউ স্যাচুরেশনটা হচ্ছে কালার পরিবর্তন করা যাবে। ওকে, কোনো একটা অবজেক্টের যদি আমরা কালার পরিবর্তন করতে চাই তাহলে হচ্ছে এটা। যেমন ধরেন আমি এখন কি চাচ্ছি যে এই ফুলটা যেটা আছে এই ফুলটার কালার চেঞ্জ করব। তাহলে প্রথম কাজ হচ্ছে আমাকে এই ফুলটাকে সিলেকশন করে নিতে হবে। আমি এটাকে সিলেকশন করে নিচ্ছি। ওকে, তো সিলেকশন করে নিলাম। নেওয়ার পরে আমরা এখন যাচ্ছি হিউ অ্যান্ড স্যাচুরেশনে। যদি সিলেকশন করা না থাকে তাহলে পুরো অবজেক্ট মানে পুরো ইমেজটাতেই কালারটা অ্যাপ্লাই হবে। আর সিলেকশন যখন করে নিলাম তখন শুধুমাত্র সিলেকশন এরিয়াতেই কালারটা পরিবর্তন হবে। তো কালারাইজটা অন করে দিতে হবে। এখানে আসার পরে প্রথম কাজ হচ্ছে কালারাইজটা অন করা। এটা অন করার পরে এখানে পাবেন হচ্ছে হিউ। হিউ এর কাজ হচ্ছে কালার। আপনি কোন কালারটা চাচ্ছেন সেই কালারটা এখান থেকে সিলেক্ট করে দেওয়া। ওকে, তো ধরো আমরা রেড কালারটা চাচ্ছি। একদম শুরুতে এবং শেষে দুইটা জায়গাতে রেড কালার আছে। আমি রেড কালারটা সিলেক্ট করলাম কিন্তু আমার ফুলটা আমি দেখতে পাচ্ছি যে এখনো পুরোপুরি ওইভাবে রেড হয় নাই। কারণ এখানে স্যাচুরেশনটা মাত্র 25% দেওয়া। স্যাচুরেশনটা কি? স্যাচুরেশনটা হচ্ছে যেই কালারটা আমরা সিলেক্ট করব সেই কালারটার কি পরিমাণ অ্যাপ্লাই হবে সেইটার এটা নির্ধারণ করা। ঠিক আছে, সেই কালারের পরিমাণটা নির্ধারণ করা। তো সেটা এখন আছে হচ্ছে 25%, মানে রেড কালারটা সে 100% অ্যাপ্লাই হয় নাই। কত পার্সেন্ট অ্যাপ্লাই হয়েছে? মাত্র 25%। 25% অ্যাপ্লাই হওয়াতে এতটুকু কালার আসছে। আমরা যদি এটাকে বাড়ায় দিই তাহলে কি দেখতে পাচ্ছি যে আস্তে আস্তে রেড কালার কিন্তু হয়ে গেছে। দেখেন, আমি যদি সিলেকশন করে নর্মালি একটা লেয়ার নিয়ে কালার দিতাম তাহলে কিন্তু এই ফুলটা বোঝা যেত না। ঠিক আছে, তো ফুলটা বোঝা যেত না। তো আমরা এখান থেকে যখন সিলেকশন করে হিউ স্যাচুরেশন থেকে কালার দিচ্ছি তখন কিন্তু ফুলই আছে, বাট কালারটা পরিবর্তন হচ্ছে। তো এটাও প্রয়োজন মতো আমরা কম বেশি করে জিনিসটাকে অ্যাডজাস্ট করব। যতটুকু রাখলে মনে হচ্ছে যে হ্যাঁ এটা পারফেক্ট ততটুকু ভ্যালু আমরা রেখে দিব। লাইটনেসটা কি একদিকে সাদা করবে আর একদিকে হচ্ছে কালো করবে। এই যে সাদা করে দিবে, একদম হোয়াইট করে দিবে, এদিকে দিলে একদম ব্ল্যাক করে দিবে। এটা প্রয়োজন মতো যদি একটু কম বেশি প্রয়োজন হয় সেক্ষেত্রে এটা প্লাস মাইনাস করে নেবেন। তো এই হচ্ছে অ্যাডজাস্টমেন্ট লেয়ারের কাজগুলো। এই পর্যন্ত আমরা দেখলাম। পরের গুলো আপনি সবগুলো একটু দেখবেন একটা একটা করে। যেমন কালার ব্ল্যাক এখানে দিলে কালার ব্যালেন্স, এটা কালার ব্যালেন্স থেকে হচ্ছে এটার আমি এই লেয়ারটাকে ডিলিট করে নেই আগে। কালার ব্যালেন্স এখানেও একই, এই যে সাইন মেজেন্টা ইয়েলো, তারপরে এখানে আছে শ্যাডো মিডটোন হাইলাইট। এগুলো সবগুলো চেঞ্জ করে করে দেখলে আশা করি বুঝতে পারবেন। তো পরের যে বিষয়গুলো আছে এগুলো খুব বেশি একটা আমাদের প্রয়োজন হবে না। আর এরপরে হচ্ছে ব্ল্যাক এন্ড হোয়াইট, এটা দ্বারা হচ্ছে সাদা কালো করে ফেলা যায়। ওকে, সাদা কালো করা যাচ্ছে, যে কোনো ইমেজকে সাদা কালো করতে পারবেন। ফটো ফিল্টার হচ্ছে এখানে ওই যে কোনো একটা কালারের একটা ভাব ফুটায় তোলা যায়। যেমন ধরেন এখানে আমি যদি একটা রেডের একটা ভাব, আচ্ছা কোনো সমস্যা হচ্ছে? আচ্ছা এখন ক্লিয়ার আছে কিনা একটু দেখেন তো। ওকে, আচ্ছা। তো হ্যাঁ, এখানে ফটো ফিল্টার দিয়ে মূলত যে কোনো একটা কালারের একটা ভাব ফুটায় তোলা যায়। তো এখানে যেমন রেড কালারটা আমি সিলেক্ট করছি, বাট 25% ডেনসিটি দেওয়া, যার কারণে বোঝা যাচ্ছে না। এটাকে যদি বাড়ায় দেয় দেখেন একটা রেডিশ ভাব চলে আসছে। ওকে, তো এটা গেল। তারপরে চ্যানেল পিকচার, কালার লুকআপ, ইনভার্টটা হচ্ছে আপনার এরকম নেগেটিভ কালার করে দিবে। তারপরে আছে হচ্ছে পোস্টারাইজ, জাস্ট এরকম একটা ডিজাইন করে দিবে। পোস্টারাইজ মানে আঁকানো ছবির মতো একটা ডিজাইন করবে। পোস্টারাইজটা ফ্রেশ হলে হচ্ছে ব্ল্যাক এন্ড হোয়াইট করে দেয়। এই ব্ল্যাক এন্ড হোয়াইট মানে হচ্ছে আপনার যেটা ব্ল্যাক সেটা 100% ব্ল্যাক, যেটা হোয়াইট সেটা 100% হোয়াইট। আর তারপরে গ্রেডিয়েন্ট ম্যাপ,
জাস্ট ওই গ্রেডিয়েন্ট কালারের একটা ওভারলে এখানে চলে আসে এই টাইপের। আর লাস্টে আছে হচ্ছে সিলেক্টিভ কালার। এখানে বেশ কিছু অপশন দেওয়া আছে, এগুলো আমরা কম বেশি করলে ওই কালারগুলো পরিবর্তন করা যাবে। আচ্ছা, কালারটা আমরা ফুলের কালারটা কিভাবে চেঞ্জ করলাম এটা আরেকবার দেখাচ্ছি। তো এখানে ফার্স্টে হচ্ছে আপনি যে অবজেক্টটা কালার চেঞ্জ করতে যাচ্ছেন সেই অবজেক্টটাকে সিলেকশন করে নেবেন। সিলেকশন করার পরে যাবেন হচ্ছে হিউ অ্যান্ড স্যাচুরেশনে। ওকে, হিউ অ্যান্ড স্যাচুরেশন। হিউ স্যাচুরেশনে যাওয়ার পরে কালারাইজটা অন করতে হবে। কালারাইজ, যে এখানে কালারাইজটা অন করে নেবেন। তারপরে কোন কালার চাচ্ছেন সেই কালারটা সিলেক্ট করবেন। দেন এই কালারটা কি পরিমাণ চাচ্ছেন সেটা এই যে এখান থেকে আবার এটা ঠিক করে দিবেন। আচ্ছা, আশা করি এটা ক্লিয়ার হয়ে গেছে। তো এখানে মেইনলি উপরের দিকের এই যে ব্রাইটনেস কন্ট্রাস্ট থেকে হিউ স্যাচুরেশন এই পর্যন্ত বেশি প্রয়োজন হবে। এই জন্য এগুলো ভালো করে বা বিস্তারিত দেখালাম। আর পরেরগুলো খুব বেশি একটা লাগবে না, তো এগুলো সবগুলো কম বেশি করে দেখে নিন প্র্যাকটিস করার সময়। ওকে, তো মেইনলি হচ্ছে অ্যাডজাস্টমেন্ট লেয়ারের কাজটা কি? একটা লেয়ারকে অ্যাডজাস্ট করা বিভিন্ন কালারের মাধ্যমে। এই লেয়ারটাকে অ্যাডজাস্ট করাই হচ্ছে অ্যাডজাস্টমেন্ট লেয়ারের কাজ। আচ্ছা, এরপরে আসি স্মার্ট লেয়ার, লেয়ার মাস্ক, আর একটা হচ্ছে টাইমলাইন। আচ্ছা, একটু সময় লাগবে, আপনারা থাকতে পারবেন কিনা একটু জানান। জি, একটু সময় লাগবে এগুলো শেষ করতে। হ্যাঁ, আচ্ছা, টেক্সট ট্রান্সপারেন্সিটা একটু দেখাবেন। আচ্ছা, জি, ঠিক আছে। টেক্সট ট্রান্সপারেন্সিটা হচ্ছে ওই তো যে লেখাটা লিখবেন সেটা এখান থেকে ট্রান্সপারেন্ট করে দিবেন। অপাসিটিটা কমাই দিলে তো সেটা ট্রান্সপারেন্ট হয়ে যাচ্ছে। আর অপাসিটি বা ফিল কমাই দিলে এটা ট্রান্সপারেন্ট হয়ে যাচ্ছে। আর এখানে যদি এরকম করতে চাই যে আমরা ফিল কালারটা অফ করে দিব, স্ট্রোকে কালার রাখবো, তাহলে আমরা এখানে কি করব, যে স্ট্রোকে একটা কালার দিয়ে দিব, তারপরে ফিল কালারটাকে আমরা অফ করে দিব, তাহলে এই যে এইরকম একটা ডিজাইন হয়ে যাবে। ওকে, আচ্ছা, তো এরপরে খুব গুরুত্বপূর্ণ 2-3টা বিষয় আছে, একটু মনোযোগ দিতে হবে। যদিও 10:30 পার হয়ে গেছে, রাত অনেক হয়ে গেছে, বাট আমি মনে করি যে যারা সিরিয়াসলি আসলে এটা ভালো করে শিখতে যাচ্ছেন তাদের জন্য রাত বিরাতে এটা ব্যাপার না। একটু মনোযোগ দেন, তাহলে আশা করি ভালো করে জিনিসটা ক্লিয়ার হয়ে যাবে। আচ্ছা, তো এখন লেয়ার, স্মার্ট লেয়ার, এটা আমরা দেখি। স্মার্ট লেয়ারটা দেখার জন্য আমি এখানে একটা ছবি ওপেন করে নিচ্ছি। যে ছবিটা আছে এখানে আমরা সেটা দিয়ে দেখি। এখানে যে ছবিটা আছে এটাকে আমি আরেকটা ডকুমেন্ট নেই, ওই ডকুমেন্টে ছবিটাকে একটু পার করব। ওকে, এই ছবি আগে ডকুমেন্টটা নিচ্ছি, ডকুমেন্টের সাইজটাকে আরেকটু বাড়ায় নিই। আচ্ছা, এখানে জাস্ট এটাকে টেনে আমি এখানে নিয়ে আসলাম ছবিটাকে। আসার পরে আমার মেন যে ছবিটার যে লেয়ারটা বা ডকুমেন্টটা এটাকে আমি ক্লোজ করে দিচ্ছি। আচ্ছা, তো এখন আমরা একটা জিনিস একটু যদি খেয়াল করে থাকি তাহলে এটা অনেকে আপনারা দেখেছেন যে যখন কোনো একটা শেপ নেওয়া হচ্ছে, এই শেপের যে লেয়ারটা আছে এই লেয়ারটা দেখলে বোঝা যায় যেটা হচ্ছে শেপ লেয়ার। শেপের এই লেয়ারটাতে একটা আইকন দেওয়া আছে, অ্যাঙ্কর পয়েন্ট বা পাথের আইকন। তারপরে যখন আমরা টাইপ টুল দিয়ে কোনো কিছু লিখি তখন এখানে টি লেখা থাকে, তার মানে লেয়ার প্যানেলে তাকালে আমরা বুঝতে পারি যে এটা হচ্ছে একটা টেক্সট লেয়ার। আচ্ছা, তো এরকম আরেকটা লেয়ার আছে যেটা হচ্ছে স্মার্ট লেয়ার। আর যেগুলোতে কোনো আইকন নাই বা কোনো কিছু নাই এক্সট্রা, সেগুলো হচ্ছে নর্মাল লেয়ার। যেমন এখন এই ছবিটা একটা নর্মাল লেয়ারে আছে। আমরা প্রথমে যে কাজটা করব সেটা হচ্ছে এই ছবিটাকে আগে স্মার্ট লেয়ার বানাবো। তো স্মার্ট লেয়ার বানানোর জন্য আমি কিভাবে বানাতে পারি সেটা দেখাচ্ছি। তো আমরা স্মার্ট লেয়ারের কাজটা দেখার জন্য দুইটা আমি কপি নিয়ে নিছি ইমেজের।
তো প্রথমটাকে আমি রাখবো হচ্ছে নর্মাল লেয়ারে, সেকেন্ডটাকে আমি করে দিচ্ছি হচ্ছে স্মার্ট অবজেক্ট। স্মার্ট অবজেক্ট করে দিলাম, দেখেন এখানে একটা পরিবর্তন আমরা লক্ষ্য করতেছি, এখানে একটা আইকন চলে আসছে। এটা হচ্ছে স্মার্ট লেয়ারের একটা সিম্বল আর কি, বা সাইন। এখন এই দুইটা ইমেজকেই আমি কন্ট্রোল টি দিচ্ছি, দুইটা ইমেজকে সিলেক্ট করে কন্ট্রোল টি দিয়ে আমি এটাকে ছোট করে দিচ্ছি। তো স্মার্ট অবজেক্টের দুইটা কাজ, তো প্রথম কাজটা একটু দেখেন, তারপরে সেকেন্ড কাজটা দেখাচ্ছি। তো এখানে আমি দুইটাকে ছোট করে দিলাম, ছোট করে ওকে দিয়ে দিছি। দেন আবারও কন্ট্রোল টি দিচ্ছি, আবার হচ্ছে আগের অবস্থায় এটাকে ফেরত নিয়ে আসতেছি, যে এরকম সাইজ ছিল ওইরকম সাইজটাকে বড় করে দেন হচ্ছে ওকে দিচ্ছি। এখন দেখেন দুইটার মধ্যে পার্থক্যটা কি, আশা করি বুঝতে পারতেছেন। যেটা নর্মাল লেয়ার, এটার যখন ছোট করা হয়েছে, ছোট করার পরে আবার বড় করা হলো, তখন ওর যে রেজুলেশনটা আছে সেটাকে হারায় ফেলছে, লস করে ফেলছে। ওকে, স্মার্ট লেয়ারের স্মার্টনেস যেটা, সেটা হচ্ছে যেই ছবিটা বা যে অবজেক্টটাকে স্মার্ট অবজেক্ট করা থাকবে, সেই লেয়ারের রেজুলেশনটা বা সেই ইমেজের রেজুলেশনটা হারায় যাবে না বা লস করবে না। ওকে, তো এটা ছোট করেন আর বড় করেন, ওর যে মেন যে রেজুলেশন সেটাকে সে ধরে রাখতে পারবে। আর যে নর্মাল লেয়ারে আছে, সে তাকে যখন ছোট করা হলো, তখন তার রেজুলেশনটাকে সে হারায় ফেলছে, বড় করার পরে এটা ঘোলা হয়ে গেছে। এটা হচ্ছে স্মার্ট লেয়ারের প্রথম কাজ, যে যেই অবজেক্টটা স্মার্ট লেয়ার করা থাকবে সেই অবজেক্টটা কি হবে না, এটার যে রেজুলেশনটা আছে সেটা সে লস করবে না, বা এটা ইমেজটা নষ্ট হয়ে যাবে না, কোয়ালিটিটাকে সে ধরে রাখতে পারবে। তো এটা হলো প্রথম কাজ। দ্বিতীয় কাজ হচ্ছে স্মার্ট অবজেক্টের যে লেয়ারটা আছে, এই লেয়ারটাতে যদি ডবল ক্লিক করা হয়, যেমন এখানে যদি আমি ডবল ক্লিক করি, তাহলে এই ইমেজটা আলাদা আরেকটা ট্যাবে ওপেন হবে, এবং সেখানে গিয়ে কোনো কিছু করে পরিবর্তন করে যদি আমি সেভ দেই, তাহলে হচ্ছে এই পরিবর্তনটা আমরা এখানে পেয়ে যাব। যেমন ডবল ক্লিক করতেছি, দেখেন প্রত্যেকটা বিষয়ের আমি সংজ্ঞা কিন্তু দিয়ে দিই। তো আপনাদের উচিত হচ্ছে ওই সংজ্ঞাটুকু খাতায় একটু লিখে ফেলা, কারণ তাহলে পরবর্তীতে আপনি জাস্ট ওই খাতাটা দেখলেই কিন্তু আপনার ওটা মনে পড়বে। ওকে, তো স্মার্ট অবজেক্টের দুটা কাজ বললাম। প্রথম কাজটা হচ্ছে কি, যে এটা কোয়ালিটিটাকে ধরে রাখবে, ইমেজের কোয়ালিটিটাকে সে ধরে রাখে। সেকেন্ড কাজটা কি বললাম, যে স্মার্ট অবজেক্টের থাম্বনেলে ডবল ক্লিক করলে আলাদা একটা লেয়ারে, আলাদা একটা ট্যাবে মানে উইন্ডোতে আলাদাভাবে এটা ওপেন হবে। ওপেন হওয়ার পরে এখানে এসে কোনো কিছু পরিবর্তন করলে, তারপরে সেভ দিলে সেই সেভটা কোথায় হবে, এইখানে। তো যেমন ধরেন আমি এখানে এসে জাস্ট আমি ব্রাশ টুল দিয়ে একটা লাইন টেনে দিচ্ছি। ওকে, যেমন ধরেন আমি হালকা করে একটা লাইন টেনে দিচ্ছি, একটা লাইন টানলাম, এখনো কিন্তু এখানে এটা আসে নাই। আচ্ছা, এখানে এসে কন্ট্রোল এস বা সেভ করতে হবে। এই সেভ করলে আলাদা কিন্তু পিএইচডি বা জেপিজি এগুলোতে কিছুই সেভ হবে না, এই সেভটা হবে মেইন যেই ডকুমেন্টটা ছিল আগের এইটাতে। এখন যদি আমি এখানে আসি, তাহলে আমরা দেখতে পাচ্ছি যে এখানে এটা কিন্তু অ্যাড হয়ে গেছে। ওকে, তো স্মার্ট অবজেক্টের এটা হচ্ছে কাজ, যে মানে প্রথম কাজটা হচ্ছে সে তার রেজুলেশনটাকে ধরে রাখতে পারে। সেকেন্ড কাজ হচ্ছে এখানে ডবল ক্লিক করলে কি হবে, আলাদা একটা পেজে ওপেন হবে, এবং সেখানে গিয়ে কোনো পরিবর্তন করলে সেই পরিবর্তনটা প্রথম ইয়েটাতে চলে আসবে। যেমন ধরেন আমি যদি এখানে একটা ইয়া নেই, আচ্ছা, তারপরে ধরেন এখান থেকে আমি একটা শেপ নিচ্ছি এইটা বরাবর, এই কাজটা আপনাদের একটা হোমওয়ার্ক হিসেবে থাকবে, এটা আপনারা সবাই করবেন। আচ্ছা, এখন আগেরটা আমরা দেখলাম একটা ইমেজকে হচ্ছে কি করছিলাম, ইমেজকে হচ্ছে স্মার্ট অবজেক্ট করেছিলাম। তো এখন দেখেন আমরা চাইলে যে কোনো একটা শেপকেও স্মার্ট অবজেক্ট করতে পারবো। তো এই যে শেপটা বানালাম, এই শেপটাকে আমি স্মার্ট অবজেক্ট করে নিচ্ছি। ওকে, স্মার্ট অবজেক্ট করে নিচ্ছি, করার পরে এখন আমি এখানে যদি এটাকে ধরেন আমি আচ্ছা যা আছে থাকুক, এখানে গিয়ে যদি ডবল ক্লিক করি, এটা আলাদাভাবে ওপেন হচ্ছে, এবং এখানে গিয়ে আমি যদি কোনো কালার পরিবর্তন করি,
ঠিক আছে, করে সেভ দিচ্ছি, কন্ট্রোল এস এ সেভ দিলাম, তাহলে এটা এখানে কিন্তু পরিবর্তনটা চলে আসছে। তো এ হচ্ছে এটার সুবিধা। এখন যদি এরকম করি যে আমি চাচ্ছি যে এই যে আলাদা আলাদা যেই পার্টগুলো আছে এই পার্টগুলোতেও এই ছবিটা চেঞ্জ হবে। ওকে, তো সেক্ষেত্রে আমরা যদি পুরোটা মিলে একটা ছবি করতে চাই তাহলে এই সবগুলো মিলে আমার একটা শেপ করে নিতে হবে। আমি এটা আবার করতেছি, দেখেন এটা আরেকবার করে নিচ্ছি। যেমন ধরেন আমি এখানে একটা শেপ আগে করে নেই। ওকে, এটা একটা করলাম। দেখেন এখানে আমরা ওই যে ইয়ের ব্যাপারটাও চলে আসবে, যে মার্জ করার যে বিষয়টা ওইটাও চলে আসবে। যেমন এটা এই পাশে আছে, এই পাশে আছে সমান সাইজের, এখানে এটা করে নিচ্ছি। তারপরে এই পাশে যেটা আছে এটা একটু বড় হবে, কন্ট্রোল কি দিয়ে এটাকে বাড়ায় নিচ্ছি। মানে ফ্রেমটা আমি ক্রিয়েট করে নিচ্ছি। ফ্রেমটা ক্রিয়েট করার পরে আমি যখন এখানে এটাকে স্পঞ্জ অবজেক্ট বানাবো তখন দেখতে পাবো যে এটা যে কোনো ইমেজকে আমরা বসাই দিলে সেই ইমেজটা এই জায়গাতে এটা বসে যাবে। আচ্ছা, ফ্রেমটা আমার আরেকটু ঠিক করে নিতে হবে, গ্যাপ ট্যাপগুলো একটু কম বেশি আছে। আচ্ছা, তো আমি সবগুলোকে সিলেক্ট করে ডিস্ট্রিবিউট থেকে গ্যাপটা একটু ঠিক করে নিচ্ছি। তারপরে ধরেন আমার এই যে সবগুলো মিলে মূলত আমার একটা ফ্রেম, সবগুলো মিলে আমার কি ডিজাইন একটা। ওকে, সবগুলো মিলে আমার মূলত ডিজাইন একটা। আচ্ছা, তো এখন আমি যদি একটা এখানে রাখতে চাই তাহলে এটা কি আলাদা আলাদা রাখতে হবে? না, তো সেক্ষেত্রে আমাকে সবগুলো মিলে কি করতে হবে, মার্জ করতে হবে। যখন মার্জ করলাম তখন এই সবগুলো মিলে একটা লেয়ার হয়ে গেছে। তো এখন এইটাকে আমি স্পঞ্জ অবজেক্ট বানাই নিলাম, রাইট মাউস ক্লিক করে কনভার্ট টু স্পঞ্জ অবজেক্ট করে নিছি। দেন এখানে ডবল ক্লিক করলাম, এটা আলাদা একটা পেজে আসছে। এই জায়গাতে এসে আমি যে কোনো একটা ইমেজ বসাই দিচ্ছি। ওকে, আমি ধরেন এই ইমেজটা এখানে বসাই দিলাম। বসাই দেওয়ার পরে আমরা যে ক্লিপিং মার্কস শিখেছিলাম, মনে আছে? ক্লিপিং মার্কস শিখছিলাম, সেটা আমি এখানে অ্যাপ্লাই করতেছি। এই ছবিটাকে রাইট মাউস ক্লিক করে ক্রিয়েট ক্লিপিং মার্কস দিচ্ছি, তাহলে এই ছবিটা নিচের লেয়ারের সাথে ঢুকে গেল। তো এখন কন্ট্রোল এস দিয়ে যদি সেভ দেই তাহলে এই ছবিটা ওই ফ্রেমে গিয়ে বসে যাচ্ছে। তো এই কাজটা আপনারা সবাই একবার হলেও ট্রাই করবেন। জাস্ট যেখানে ডবল ক্লিক আগে ফ্রেমটা বানিয়ে নেবেন, ফ্রেম বানিয়ে নেওয়ার পরে যে কোনো ইমেজ দিয়ে আপনি এখানে এই স্পট অবজেক্ট করে তারপরে এটা ব্যবহার করবেন। আশা করি স্পট অবজেক্টের ব্যবহারটা আপনারা ক্লিয়ারলি বুঝতে পেরেছেন। তারপর আমাকে একটু বলেন যেটা বুঝতে পেরেছেন কিনা। আচ্ছা, আর এটা যদি নাও বুঝে থাকেন এটা ভিডিওটা 2-3 বার দেখবেন, নিজে প্র্যাকটিস করবেন, তাহলে আশা করি ক্লিয়ার হয়ে যাবে। হ্যাঁ, আচ্ছা, কি লিখছেন স্যার? আমি এক ট্যাব থেকে অন্য ট্যাবে নিলে ওইটা অনেক জুম হয়ে যায়, বাইরের অংশটা কেটে যায়। আচ্ছা, 5 মিনিট ছুটি দিব। আচ্ছা, আর 2টা টপিক আছে, 2টা টপিক শেষ করে একবারে ছুটি দিচ্ছি আজকের জন্য। একটু ধৈর্য ধরেন, হ্যাঁ একটু ধৈর্য ধরেন। একটু দেখাচ্ছি। আচ্ছা, মোটামুটি অনেকে বুঝতে পেরেছেন। আচ্ছা, এখানে আর এস তামিম ভাই যেটা লিখেছেন আমাকে একটু আলাদা করে একটু মেসেজ দেন, আপনি স্ক্রিনশট দিয়ে, হ্যাঁ তাহলে বুঝতে পারবো। আচ্ছা, এরপরে যে বিষয়টা আছে লেয়ার মার্কস। লেয়ার মার্কস খুব সহজ একটা বিষয় এবং খুব মজার একটা বিষয়। জটিল যদি লাগে এটা লাগতে পারে, বাট এটা খুব মজার এবং খুব কাজের একটা বিষয়। ঠিক আছে, তো প্রথম ক্লাসে যদি ক্লিয়ার নাও হয় তাহলে আপনাকে এই জিনিসটা বারবার দেখতে হবে বা প্র্যাকটিস করতে হবে, তাহলে আস্তে আস্তে জিনিসটা ক্লিয়ার হয়ে যাবে। আচ্ছা, তো আমি একটা ছবি ওপেন করে নিচ্ছি এবং এটা আমি ক্লোজ করে নিলাম। তো লেয়ার মার্কসটা বোঝার আগে আমাদেরকে ইরেজার টুলের ব্যবহারটা একটু বুঝতে হবে। ইরেজার টুল দিয়ে আমরা কি করেছিলাম, ইরেজ করেছিলাম। তো আমি এখানে ইরেজার টুলটা আরেকবার একটু নিয়ে ইরেজ করে দেখাচ্ছি। তো ইরেজার টুলটা আমি ব্যবহার করার জন্য এই ইমেজটার একটা কপি নিয়ে নিলাম, কন্ট্রোল জে প্রেস করে, তারপরে ব্যাকগ্রাউন্ডটা লাইট অফ করে নিচ্ছি।
ইরেজার টুলটা সিলেক্ট করতেছি। তো এটা আমরা ব্যবহারটা আগে দেখেছি যে এটাতে কি হয়, ইরেজ হয়। তো ইরেজ করার জন্য আমি যে কোনো সাইজ নিতে পারি, জাস্ট যেখানে একটা ক্লিক করে ইরেজ করতেছি। ওকে, 1টা 2টা 3টা 4টা 5টা 6টা 7টা 8টা আমি দাগ টানলাম বা 8টা জায়গা থেকে ইরেজ করছি। আচ্ছা, তো ইরেজার টুল দিয়ে কোনো ইমেজ ইরেজ করলে দুইটা প্রবলেম আমরা পাই। নাম্বার 1 হচ্ছে যে এই যে ইরেজ যে জায়গাটাতে করলাম, এই জায়গাটা এই ইমেজ থেকে একেবারেই ইরেজ হয়ে গেছে বা মুছে গেছে। এই লেয়ারের এই জায়গাগুলো একেবারে কি হয়ে গেছে, মুছে গেছে। এখন এটাকে যদি আমরা পিএইচডিতে সেভ করি, ঠিক আছে, আমি ধরেন এটাকে পিএইচডিতে সেভ করলাম, করে এই জিনিসটাকে আমি ক্লোজ করে আবার ওই পিএইচডি ফাইলটা ওপেন করলাম, তখন কি আর আমি এই লেয়ারের এই অংশগুলো ফেরত পাবো? এগুলোকে কি আমি আর পুনরায় নিয়ে আসতে পারবো? পারবো না। এটা হচ্ছে প্রথম প্রবলেম, যে ইরেজার টুল দিয়ে ব্যবহার করলে ইমেজে যেই অংশটাতে ইরেজ করব সেই অংশটা একেবারেই ইরেজ হয়ে যাবে। ওকে, তো এটা হচ্ছে একটা প্রবলেম। আর সেকেন্ড আরেকটা প্রবলেম হচ্ছে যে আমি সিরিয়ালি এটা প্রথমে করছি, তারপরে এটা, তারপরে এটা, এইভাবে এই পর্যন্ত আসছি। এখন আমার কাছে মনে হচ্ছে এই মাঝখানের এই অংশটুকু আমি ব্যাক করব, মানে এই অংশটার যে ইরেজ করছি যে অংশটুকু, এই অংশটাকে আমি মানে আগের অবস্থায় নিয়ে আসবো, এগুলো থাকবে, এটাকে ফেরত নিয়ে আসবো। ইরেজার টুল দিয়ে করলে এই যে এই দ্বিতীয় কাজটাও করা যায় না বা সমস্যা। দুইটা প্রবলেম আমরা পাচ্ছি ইরেজার টুল ব্যবহার করে, যে এটা একবারেই মুছে যাচ্ছে, ইজিতে সেভ করলেও এটা আর পাওয়া যাচ্ছে না। সেকেন্ডলি হচ্ছে কি, যে এটা যদি আমরা কি বলে যে কোনো একটাকে ব্যাক করাতে চাই বা ইচ্ছে মতো আমি যদি কোনো অংশ ফেরত নিয়ে আসতে চাই, তাহলেও সেটা পসিবল হচ্ছে না। এই দুইটা প্রবলেমের সলিউশন পাবো হচ্ছে আমরা অ্যাড লেয়ার মাস্কের মাধ্যমে, লেয়ার মাস্কের মাধ্যমে। তো এটা কিভাবে, আমি সেম এই ইমেজটার একটা কপি নিলাম, ব্যাকগ্রাউন্ডের আইটা অফ করলাম, তারপরে হচ্ছে লেয়ার মাস্কটা নিচ্ছি, এই যে এখানে পাবেন অ্যাড লেয়ার মাস্ক, যে এখানে ক্রিয়েট নিউ অ্যাডজাস্টমেন্ট লেয়ারের বাম পাশে যে আইকনটা আছে এইখানে, ঠিক আছে। তো এখানে ক্লিক করলে অ্যাডজাস্টমেন্ট এখানে হচ্ছে একটা থাম্বনেল চলে আসছে। তো এটাই হচ্ছে মাস্কিং এর থাম্বনেল। তো এই থাম্বনেলের কাজটা কি, এই থাম্বনেলের কাজটা হচ্ছে মানে মাস্ক পরানোর কাজটা করা হচ্ছে এই থাম্বনেলটা। এটা সোজাভাবে যদি একটু আমরা বোঝার চেষ্টা করি, অ্যাড লেয়ার মাস্ক নিলে এক্সট্রা একটা এরকম সাদা কালার একটা থাম্বনেল অ্যাড হবে। আপনি মানে এই মাস্কিং এর কাজটা আমরা কি করব, ইরেজের কাজটাই করব। তো ওই যে যে দুটা প্রবলেম বললাম, ওই দুটা প্রবলেমের সমাধান হিসেবে আমরা এখানে সেটা পাবো। যেমন মাস্কিং এর থাম্বনেলটা নিচ্ছি, আমরা ব্রাশ টুল নিব, ঠিক আছে। ব্রাশ টুল দিয়ে আমি কালো কালার দিয়ে যদি এখানে ড্র করি, যেমন আগের মতোই যদি আমি এখানে ড্র করি, যেমন প্রথমে একটা লাইন এরকম টানছিলাম, দেখেন আমি কালো কালার দিয়ে যখন ড্র করতেছি তখন এটা মুছে যাচ্ছে। আর এই যে মাস্কিং এর যে থাম্বনেলটা আসছে, এই থাম্বনেলের ভিতরে ওই জায়গাতে একটা কালো কালারের দাগ পড়ছে। তারপরে ধরুন এখানে একটা টান দিলাম, এই যে এখানে কালো আসছে আর এই জায়গাতে মুছে গেছে। অর্থাৎ কালো কালার দিয়ে আমরা যদি ড্র্যাগ করি তাহলে মুছে যাবে। কোনটা দিয়ে, ব্রাশ টুল দিয়ে কালো কালার, বা যেভাবে হোক আপনি কালো কালার যদি অ্যাপ্লাই করেন মাস্কিং এর থাম্বনেলে, তাহলে ওই অংশটুকু মুছে যাবে। এইভাবে ব্রাশ টুল দিয়ে করতে পারেন। আবার চাইলে এভাবে সিলেকশন করেও, যখন সিলেকশন করছি এখন কালো কালার কোনটাতে আছে, ফরগ্রাউন্ডে আছে, তো আমি অল্টার ডিলিট দিচ্ছি, অল্টার ডিলিট দিলাম, এই জায়গাতে কালো কালার অ্যাপ্লাই হয়ে গেছে, মানে এই যে এখানে এটা মুছে গেছে, ওই যে ওখানে কালো কালার অ্যাপ্লাই হয়ে গেছে। এটা এই যে মুছে যে জায়গাগুলো মুছে গেছে, এটা কিন্তু ইমেজ থেকে পার্মানেন্টলি মুছে যায় নাই। ওকে, তো এই জন্য এটা পিএইচডি তে সেভ করে আমি যদি আবারও এটাকে ক্লোজ করে ওপেন করি, এটাকে কিন্তু আমি আবার কি করতে পারবো, পুনরায় ব্যাক করাতে পারবো বা এই অংশগুলোকে আমি ফেরত নিয়ে আসতে পারবো। আচ্ছা, এখন সেকেন্ডলি আরেকটা যেটা প্রবলেম পাচ্ছিলাম, যে আমি মাঝখানে এটাকে শুধুমাত্র আনডু করব বা ব্যাক করাবো, বা ইরেজার টুল দিয়ে করলে আনডু করলে একটা একটা করে ব্যাক
করবে, বাট আমার তো এগুলো ব্যাক করার দরকার নেই, শুধুমাত্র এইটা ব্যাক করবো, এই জায়গাটা আগের অবস্থায় ফেরত নিয়ে আসবো। তো এটাও আমরা এই মাস্কিং এর থাম্বনেলটাতেই পারবো। তো এই ক্ষেত্রে সাদা কালারটা পেইন্ট করতে হবে। তো এক কথায় যদি বলি, কালো কালার দিয়ে মাস্কিং এর থাম্বনেলে কালো কালার দিয়ে ড্র করলে মুছে যাবে, আর হোয়াইট কালারটা দিয়ে ড্র করলে ওই জায়গাটা ফেরত আসবে। ঠিক আছে, অনেক হয়তোবা অনেক কিছু বলছি, একবারে সহজভাবে এটা বুঝে নেন বা এটা আপনারা লিখে রাখবেন যে মাস্কিং এর যে থাম্বনেলটা আছে লেয়ার মাস্ক, এই থাম্বনেলের সাদা এবং কালো কালার নিয়ে কাজ করা হয়। কালো কালার দিয়ে পেইন্ট করলে ইরেজ হয়ে যাবে, সাদা কালার দিয়ে পেইন্ট করলে ইরেজ অংশটা ফেরত আসবে। ঠিক আছে, তো এইভাবে আমরা যে কোনো একটা ইমেজকে এই যে ইচ্ছা মতো আমরা মুছতেও পারবো, আবার ইচ্ছা মতো কি করতে পারবো, আমরা ব্যাক করাতে পারবো। এবং এই কাজটা অনেক প্রয়োজনীয় একটা কাজ। যদি আপনারা ইউটিউবে বিভিন্ন ধরনের টিউটোরিয়াল দেখেন, তাহলে দেখবেন যে কাজ করতে গেলেই এই একটা মাস্কিং এর থাম্বনেল নিয়ে নিচ্ছে, মাস্কিং এর একটা থাম্বনেল নিয়ে নিচ্ছে। তো এটা হচ্ছে এই কাজের সুবিধা, মানে এটা ইমেজের উপরে কোনো ইফেক্ট পড়ে না, মূলত হচ্ছে যা কিছু হয় এই থাম্বনেলের উপরে হয় এবং এইটার মাধ্যমে নিচের ওইটা দেখা যায়। এটা আরেকটু একটা উদাহরণ দেই, একটা উদাহরণ দিলে এটা আরেকটু ক্লিয়ার হবে। তো উদাহরণটা হচ্ছে যে আমরা যে ধরেন একটা ফেসের একটা মাস্কের কথা একটু চিন্তা করেন। মনে করেন একটা ফেসের মাস্ক, এই মাস্কটাতে কোনো কাটা জায়গা নাই, চোখের জায়গা মুখের জায়গা এগুলো কোনো কিছু কাটা নাই। তাহলে বাহির থেকে কেউ যদি দেখে, তাহলে ওই মানে মাস্কের পিছনে কি আছে বা কি ফেস আছে বা চোখ মুখ আছে, এগুলো কি কিছু দেখা যাবে? কোনো কিছুই দেখা যাবে না। আমরা যখন এরকম একটা অ্যাড লেয়ার মাস্ক নিব, অ্যাড লেয়ার মাস্ক নিয়ে যদি এটাকে ফুল ব্ল্যাক করে দিই, তাহলে এরকম কাটা ছেঁড়া ছাড়া মাস্কটা যেরকম হবে ওইরকম, মানে এটার এই যে মাস্ক পরাই দিচ্ছি, এটার পিছনে এখন কি আছে আমরা কিছুই দেখতে পাচ্ছি না। তো এই অবস্থায় যদি ওই ফেসের মাস্কের ভিতরে চোখের জায়গা একটু কি করা হয়, কেটে দেওয়া হয়, তাহলে বাহির থেকে ওই মাস্কের ভিতর থেকে ওই চোখটা দেখা যাবে, মুখের জায়গা কেটে দিলে মুখটা দেখা যাবে, নাকের জায়গায় ফুটা করে দিলে নাকটাও দেখা যাবে, তাই না? তো এখানে এরকম হবে, আমরা যখন অ্যাড লেয়ার মাস্ক নিচ্ছি ডিফল্ট ভাবে ওটা সাদা কালার আসে, আপনি এখানে এটাকে ফুল ব্ল্যাক করে নিতে পারেন। এরপরে আমি যদি এখন সাদা কালার দিয়ে জায়গাতে যেভাবে পেইন্ট করি, তাহলে দেখেন আমাদের এই যে ওইখানে সাদা, আর ওই সাদার নিচ দিয়ে হচ্ছে কি এই ইমেজের যে অংশটুকু আছে সেটা আমরা এখন দেখতে পাচ্ছি। এই যে ধরেন চোখ, ঠিক আছে, যে এটা ধরেন মুখ, তার মানে আমরা এইখানে কাজ করব, আর এটার সাদা অংশটাতে হচ্ছে আমরা পিছনের ছবিটাকে আমরা দেখব। কালো কালার থাকলে সেটা দেখা যাবে না বা মুছে যাবে, সাদা কালার যেখানে থাকবে সেটা দেখা যাবে। সিম্পল ভাবে এতটুকু মনে রাখেন, তাহলে হবে। তো অনেক জটিল লাগতে পারে প্রথম দিকে, এটার কনসেপ্টটা যদি ক্লিয়ার না হয় তাহলে কাজ করতে মজা পাবেন না। কনসেপ্টটা ক্লিয়ার হয়ে গেলে এটা কাজ করে অনেক মজা এবং প্রয়োজনীয়, শুধু মজার জন্যই না, এটা প্রয়োজন। কাজ করতে গেলে লেয়ার মাস্কটা লাগবেই। ওকে, তো এই জন্য এটা একটু ভালো করে সবাই প্র্যাকটিস করবেন। তো আমি এখানে একটা জাস্ট একটা কাজ করে দেখাচ্ছি। এই যে এই কাজগুলোকে বলা হয় ইমেজ ম্যানিপুলেশন। তো ইমেজ ম্যানিপুলেশন জিনিসটা হচ্ছে যে একাধিক ইমেজকে একসাথে করে একটা অবাস্তব চিত্র তৈরি করা। যেমন ধরেন আমি এখন এই যে বাঘের যেই মাথাটা আছে, এই মাথায় সিংহের মাথাটাকে ধরে বসায় দিব। এক্ষেত্রে আমি সিংহের এই লেয়ারটাকে টেনে আমি এখানে নিয়ে আসতেছি, এটা আমি ক্লোজ করে দিচ্ছি। আচ্ছা, তো এটা অনেক বড় আছে ছবিটা। তো যেই ইমেজটা আমরা এখানে নিয়ে আসলাম, এই ইমেজটা অনেক বড়, আর যে ইমেজটা আগে থেকে ছিল সেটা ছোট, তো যার কারণে এরকম আসছে। এখানে জাস্ট আমি বসায় দিচ্ছি। প্রথমে আমরা একটু দেখব যে এই ফেসের পজিশনটা ঠিক আছে কিনা, আমরা এইভাবে বসায় দিব। তারপরে এখন মূলত আমার কি দরকার, এই সিংহের যে ছবিটা আছে এই ছবিটার ব্যাকগ্রাউন্ড এবং এই যে বডি, এগুলো হচ্ছে কি করা দরকার, মুছে ফেলা দরকার। এই মোছার কাজটা আমি যদি ইরেজার টুল দিয়ে করতে যাই, দেখা যাবে যে হয়তো বা বেশি মুছে যাবে, হ্যাঁ, আবার এটা পার্মানেন্টলি মুছে যাচ্ছে। আমি আবার একটু আমার ইচ্ছা মতো প্রয়োজন মতো ব্যাক করব, সেটা আবার পারবো না। বাট এই সেম কাজটা আমরা যদি অ্যাড লেয়ার মাস্ক দিয়ে করি, তাহলে আমরা আমাদের সুবিধা মতো মোছার কাজটা করতে পারবো। তো
মোছার জন্য লেয়ার মাস্কে কালো কালার নেবেন এবং ব্রাশটা আপনার প্রয়োজন মতো সাইজটা করে নেবেন। তো আমি এখানে 64 পিক্সেল করে নিছি। আচ্ছা, তো কালো কালার দিয়ে হচ্ছে আমরা মুছবো। হ্যাঁ, আমি ধরেন এই যে মুছে ফেলতেছি, যেখানে মুছতেছি। ওকে, তো এই কাজগুলোকে বলা হয় ইমেজ ম্যানিপুলেশন, অর্থাৎ একাধিক ইমেজকে একসাথে করে একটা অবাস্তব চিত্র তৈরি করা, যেটা বাস্তবে ধরেন সম্ভব না। তো এইরকম কাজ আমরা এখান থেকে করতে পারবো। তো এই যে ধরেন মুছলাম, মুছার পরে এটাকে আরেকটু অ্যাডজাস্টমেন্ট করতে হবে। ওকে, এখানে একটু উপরে তুলতে হবে। আচ্ছা, এই জায়গাতে একটু রয়ে গেছে, এই যে মুছে ফেলতেছি। তারপরে ধরেন মুছতে গিয়ে এরকম একটু বেশি পরিমাণে কি হয়ে যেতে পারে, মোছা হয়ে যেতে পারে। সমস্যা নাই, সাদা কালারটা আবার ফরগ্রাউন্ডে নেন, নিয়ে হচ্ছে যেখানে আবার পেইন্ট করেন, তাহলে দেখবেন হচ্ছে কি ওই জায়গাটা আবার ব্যাক করতেছে। বাট ইরেজার টুল দিয়ে কাজটা করতে গেলে এটা আবার হবে না। এই জন্য আমরা অ্যাড লেয়ার মাস্কের ব্যবহারটা ভালো করে একটু প্র্যাকটিস করে নিব সবাই। ওকে, আর এইভাবে করাতে জিনিসটাকে আমরা অ্যাডজাস্ট করতে পারতেছি। আচ্ছা, এই কাজটা কেমন লাগলো একটু আমাকে জানায়েন, ঠিক আছে? তো এটা আপনারা একটু প্র্যাকটিস করবেন সবাই, যে আমি এই দুটো ইমেজও দিয়ে দিব, বাট আপনারা একটু ডিফারেন্ট টাইপের কিছু চিন্তা করবেন এবং সেভাবে আপনারা একটু ট্রাই করেন এই ম্যানিপুলেশনের কাজটা, ঠিক আছে? এখানে আরেকটু কাজ করতে হবে, আরো কাজ করলে এটাকে আরো রিয়েলিস্টিক ভাবটা নিয়ে আসা যাবে। একদম মানে মনে হবে যে এটা বাস্তব আর কি, মানে বাস্তব একটা ছবির মতো লাগবে। এখানে এখনো ক্লিয়ার হয় নাই, এখানে আরো একটু কাজ করতে হবে। তো এটা জাস্ট বোঝানোর জন্য এটা দেখালাম যে আমরা মানে মোছামুছির কাজ, মোছার যে কাজগুলো আছে এগুলো করতে গেলে অবশ্যই আমরা কি করব, এয়ারলেয়ার মাস্ক নিয়ে কাজ করব, তাহলে জিনিসটা আমরা সুবিধা মতো কাজটা করতে পারবো। আচ্ছা, আর লাস্টে আরেকটা টপিক, টাইম লাইন। এটাও আরেকটু সময় লাগবে, বাট এটা আমি চাচ্ছি যে এটা আলাদা একটা ভিডিও করে আমি আপনাদেরকে দেই, কারণ টাইম লাইনটা একটু বুঝতে হবে। অ্যানিমেশনের কাজ হচ্ছে এটাতে আছে, অ্যানিমেশন। এটার আমি আলাদা একটা ভিডিও এটা শেয়ার করে দিব। ওকে, আচ্ছা, ক্লিয়ার এতটুকু? 11টা বাজে, ওইটা দেখাতে আরো 15 মিনিট 20 মিনিট লাগতে পারে, মানে পুরো কনসেপ্টটা ক্লিয়ার হইতে। 2 মিনিটেও দেখানো যাবে, বাট বুঝবেন না কিছুই। সেই জন্য ওইটা আলাদা থাকুক, টাইম লাইনটা ওইটাও ভালো করে একটু বুঝতে হবে। তো যার কারণে ওইটার আলাদা একটা ভিডিও আমি দিয়ে দিব। ওকে, টাইম লাইনটার উপরে শুধু। আচ্ছা, এখন আমি আপনাদের মাইক্রোফোনটা অন করে নিচ্ছি। তো আজকের ক্লাসের বেশ কিছু বিষয় আমরা দেখছি। আচ্ছা, একটা জিনিস একটু দেখেন, এখন এই সবাই লিভ নিয়েন না, এরপরে আমি আপনাদেরকে ছুটি দিচ্ছি। জাস্ট এই যে ইয়েটা দেখলাম না আমরা, কি বলে, এই প্র্যাকটিসটাও করবেন। এই যে ব্লেন্ডিং অপশনের একটা প্র্যাকটিস, এটা করবেন সবাই, একটু দেখেন, তারপরে মাইক্রোফোনটা অন করতেছি। আচ্ছা, স্মার্ট লেয়ারটা আরেকবার। ওকে, আচ্ছা দেখেন, তো এখানে আমি একটা কাঠের পিকচার নিচ্ছি, এটা একটা কপি নিচ্ছি। কিভাবে কি করতেছি সিরিয়ালটা একটু মনে রাখবেন, অথবা ভিডিওটা এই জায়গাতে দুই তিনবার দেখে জিনিসটা প্র্যাকটিস করেন। তো এই জায়গাতে আপনি নিজের নাম লিখবেন, যেমন ধরেন আমি আমার নামটা একটু লিখে নিচ্ছি। নামটা লিখবেন, লিখার পরে এরকম করে একটু বড় করে দিবেন সাইজটা। আচ্ছা, করার পরে এই যে লেখাটা আমরা লিখলাম, এই লেখার মূলত আমার একটা সিলেকশন লাগবে। ওকে, এই লেখার কি লাগবে, সিলেকশন লাগবে। তো সিলেকশন করার জন্য কন্ট্রোল প্রেস করে এই যে লেয়ারের যে থাম্বনেলটা আছে এখানে আমি ক্লিক করতেছি। তো কন্ট্রোল প্রেস করে এখানে ক্লিক করলাম, এখানে কি হয়ে গেল, এটা সিলেকশন হয়ে গেল। লেয়ারটা এটা আমি রাখতেছি না, এটা অফ করে দিচ্ছি। তো এখানে আমাদের একসাথে এইখানে আমার ব্লেন্ডিং অপশনের প্র্যাকটিসটা হয়ে যাবে, প্লাস হচ্ছে এই যে অ্যাড লেয়ার মার্কস যেটা, সেটারও প্র্যাকটিসটা হবে। তো লেয়ার 1 যেটা আছে, অর্থাৎ যে
কাঠের ইমেজটা নিছি, এটার কপি যেটা আমি নিছিলাম, এই লেয়ারটা এখন সিলেক্ট করলাম। স্টেপটা একটু মনে রাখবেন, লিখবেন, লেখার পরে সিলেকশন করে নেবেন, আর কপি যে ইমেজটা আছে এই ইমেজটাকে সিলেক্ট করে লেয়ার মাস্কে ক্লিক করবেন। তো সিলেকশন করা যদি থাকে তাহলে অটোমেটিক শুধুমাত্র সিলেকশন এরিয়াটাই হচ্ছে দেখা যাবে, বাইরের পুরোটা হচ্ছে মুছে যাবে। যেমন আমি এখানে ক্লিক করতেছি, তো ওই যে ওখানে দেখেন সাদা কালার আছে হচ্ছে লেখাটাতে, বাইরের পুরোটা হচ্ছে কালো, মানে বাইরের পুরো সবকিছু কিন্তু মুছে গেছে। এখন বোঝা যাচ্ছে না কেন? কারণ দুইটা লেয়ার একই আছে, মানে পিছনেও একই জিনিস আছে। তো আমি যদি এটাকে অফ করে দিই তাহলে দেখতে পাচ্ছি যে যে ক্লিপিং মাস্ক করলে যেরকম হয় ওইরকম একটা স্টাইল হয়েছে। ওকে, লেখার মানে লেখার ইমেজটা হচ্ছে লেখার ভিতর দিয়ে দেখা যাচ্ছে। তো এই লেয়ারটাকে সিলেক্ট করে রাইট মাউস ক্লিক করে আমরা ব্লেন্ডিং অপশনে যাব। যাওয়ার পরে আমরা বেভেল এন্ড ইম্বোসটা অ্যাপ্লাই করব। বেভেল এন্ড ইম্বোসটা অ্যাপ্লাই করতেছি, দেখেন এটার কত সুন্দর একটা ইফেক্ট তৈরি হয়। হ্যাঁ, যেমন এই যে লেখাটা আসছে, লেখাটা আরেকটু অ্যাডজাস্ট করলে আরেকটু সুন্দর দেখা যাবে। আমি সাইজটাকে একটু কমায় নিচ্ছি। দেখেন, মানে কাঠ কেটে বসালে যেরকম একটা আসে বা খোদাই করে লিখলে যে স্টাইলটা তৈরি হবে, এরকম একটা ইফেক্ট আমরা এখানে পাচ্ছি। ওকে, তারপরে ডেপটা এখানে কত পার্সেন্ট রাখলে ভালো দেখা যাবে? এখানে 200% থাকুক, সমস্যা নাই। তারপরে ইনার বেভেল অথবা এর সাইজটা একটু যদি বাড়ায় দেই, থাকতে পারে। ইনার বেভেল বা আউটার বেভেলে একরকম দেখাবে জিনিসটা, যে এখন এরকম দেখাচ্ছে। ওকে, আচ্ছা, এটা অ্যাডজাস্ট করার জন্য এগুলো প্রয়োজন, মানে আপনি এখানে কাজ করবেন আর এখানে তাকাবেন, যখন মনে হবে যে হ্যাঁ অ্যাডজাস্ট হয়েছে তখন আপনি এটাকে রেখে দিবেন। আচ্ছা, ইমবোসে যদি দেই তাহলে আরেক রকম স্টাইল হচ্ছে। পিলো ইমবোসে দিলে যে দেখেন আরেক রকম স্টাইল হয়েছে। ওকে, এখন কি মনে হচ্ছে যে কাঠের ভিতরে এটা কি করে খোদাই করে লেখা, আর উপরের গুলোতে হচ্ছে আপনার ইনার বেভেল যেটা আছে এটাতে মনে হচ্ছে কি যে আপনার আলাদা করে কাঠ কেটে যে বসালে যেরকম স্টাইল হয় ওই রকম। আর ইমবোসটা দিলে হচ্ছে বা পিলো ইমবোসটা দিলে যে এরকম খোদাই করে লেখার একটা স্টাইল তৈরি হয়। এখন ওকে দিচ্ছি, যে দেখেন অর্থাৎ এই যে কাঠের ভিতরে লিখলে যেরকম হবে ওই টাইপের একটা স্টাইল এটা তৈরি হয়েছে। তো এই ইমেজগুলো আমি দিয়ে দিব, আপনারা হচ্ছে আপনাদের নাম লিখে এটা এই স্টাইলটা বা এই ইফেক্ট অ্যাপ্লাই করে পোস্ট করেন। ওকে, আচ্ছা, আমি এখন আপনাদের মাইক্রোফোন অন করে দিচ্ছি। কারো যদি কোনো কোশ্চেন থাকে তাহলে জিজ্ঞাসা করেন, অথবা কারো যদি কিছু বলার থাকে অবশ্যই বলবেন। আর আচ্ছা, আমি রেকর্ডটা অফ